সো আজকে আমরা সেকেন্ড ক্লাস শুরু করছি ইকোক্রিটিসিজম নিয়ে। ক্লাসের শেষে যার যেখানে যেরকম প্রবলেম হবে প্রশ্ন করবে, এবং যদি তারপরেও জিনিসগুলো বাড়িতে পড়াশুনো করতে গিয়ে কোনো রকম প্রশ্ন থেকে যায়, আমি তোমাদের যে কলেজ গ্রুপ আছে তাতে অ্যাড আছি, সেখানে আমার নাম্বার পেয়ে যাবে। আদারওয়াইজ অবভিয়াসলি তোমরা অরিজিৎ স্যারের থ্রুতে প্রশ্নগুলো আমার কাছে পাঠাতে পারো, ঠিক আছে? সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরপরে আমরা পোস্ট কলোনিয়ালিজম নিয়ে একটা ক্লাস বা দুটো ক্লাস করব, এইভাবে থিওরিটা র্যাপ আপ করবো আমরা। আজকে আপাতত আমরা ইকোক্রিটিসিজমের পরের অংশটা নিয়ে যাব। চলো আমরা একটুখানি স্ক্রিনটা শেয়ার করি। আজকে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে ইকোক্রিটিসিজমের ভেতরেই বা ইকোক্রিটিসিজমটাকে পড়তে গেলে তার সঙ্গে আরো কিছু টার্মস জানতে হয়, সেই বিষয়ে পড়াশোনাগুলো জানতে হয়, যে কিভাবে সেইগুলো নিয়ে কাজ হচ্ছে, বা ইকোক্রিটিসিজমের মতো একটা আমব্রেলা টার্ম বা ছাতা শব্দের আন্ডারে এইগুলো কি করে আসছে সেইগুলো আমরা একটু জানবো। 8:40 বাজে, অনেকক্ষণই আমরা ওয়েট করেছি। সো এবার আমরা শুরু করে দিই। আজকে সেইগুলো জানবো, এবং সেইগুলো জানার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে এর আগের দিন যেমন যে উদাহরণগুলোই দিয়েছিলাম সেটা বিদেশি সাহিত্য থেকে দিয়েছিলাম, আজকে আমরা একটু বাংলা সাহিত্যে উদাহরণগুলো খোঁজার চেষ্টা করব। ইভেন আজকে যে টার্মগুলোই জানবো আমরা সেটাকে একটু বাংলা সাহিত্য থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করব, যে কোথায় কিভাবে কাজগুলো হয়েছে। আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি সেটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। ওকে, চলো স্টার্ট করা যাক। প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে গ্রিন স্টাডিজ। গ্রিন স্টাডিজ মানে বুঝতেই পারছো, স্টাডিজ মানে পড়াশোনার বিষয়, এবং গ্রিন মানে সবুজ। সবুজ মানে অবশ্যই এটা পরিবেশের সঙ্গে যুক্ত। কিন্তু আমরা যদি সাহিত্য তত্ত্ব বা ভাষা তত্ত্ব বুঝি, তাহলে আমরা দেখব একদম স্ট্রাকচারালিজমের সময় থেকে যেটা বলে আসা হয় সেটা হচ্ছে যে মানুষ কোনো কিছুর মানে বুঝতে পারে, অর্থ বুঝতে পারে ভাষার মাধ্যমে। একই জিনিসের বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম শব্দ দিয়ে তার মানে বোঝানো হয়। এবং খুব সিম্পল উদাহরণ, যেমন ধরো তুমি যেটাকে বলছো কলম, কোনো একটা ভাষায় সেটাকেই বলা হয় পেন, এবং আরো অন্যান্য ভাষায় সেটাকে আরো অন্যান্য নামে ডাকা হয়। এবং আমরা ওই পেন শব্দটা শুনে বা পড়ে, বা কলম শব্দটা শুনে বা পড়ে আমরা সেই বস্তুটি সম্পর্কে একটা ধারণা তৈরি করি। সেই রকম প্রকৃতি ও পরিবেশ, এই দুটো শব্দ শুনলে আমরা তাদের সম্পর্কে ধারণা তৈরি করতে পারি। কিন্তু গ্রিন স্টাডিজ বলছে না, এই দুটো কেবলমাত্র শব্দ নয়, এবং ওই শব্দের সঙ্গে যে ধ্যান ধারণাগুলো ফুটে ওঠে মানুষের মনে, সেই রকম বিষয় নয়। এর একটা আলাদা পার্থিব অস্তিত্ব আছে। অর্থাৎ প্রকৃতি আর পরিবেশকে খালি দুটো টার্ম হিসাবে পড়া সম্ভব নয়, যেটা এর আগে ছিল। যখন তোমরা বা যারা ইংরেজি সাহিত্যে পড়েছে তারা যখনই রোমান্টিক এজ পড়ে, তাদের দুটো জিনিস জানতেই হয়, একটা নেচার উইথ ক্যাপিটাল এন, একটা হচ্ছে নেচার উইথ স্মল এন। তার মানে কি, আমরা ওই প্রকৃতির কনসেপ্টটাকে দুটো টার্মে ভাগ করে দিচ্ছি, দুটো শব্দবন্ধে ভাগ করে দিচ্ছি, এর থেকে বেশি কিছু আমরা করছি না। কিন্তু সেটা করলে হবে না। প্রকৃতির মানে, অর্থাৎ প্রকৃতি সম্পর্কে ধারণা কেবল প্রকৃতির মানে দিয়ে বুঝলে হবে না। প্রকৃতিকে সামনে থেকে ঘেঁটে বুঝতে হবে। এর একটা পার্থিব অস্তিত্ব আছে, ইট ইজ এক্সিস্টিং। ওই সেই কি বলবো,
কোনো বস্তুর পার্থিব অস্তিত্ব বলতে আমরা তার একটা মানে মান্ডেন ফিলোসফি, অর্থাৎ আমাদের রোজকার জীবনের ফিলোসফির সঙ্গে সেটাকে জড়িয়ে দিই, কিন্তু সেই দার্শনিক অস্তিত্বের বাইরে গিয়েও জীবজগতের একদম জৈবিক একটা গুরুত্ব রয়েছে পরিবেশের। এবং সেই পরিবেশের সঙ্গে কি জড়িয়ে আছে? মানুষের থাকা না থাকা, জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু মানুষের থাকা না থাকা, গ্রিন স্টাডিজ বলছে এই পরিবেশের সঙ্গে জড়িয়ে আছে মানুষের থাকা না থাকা। সুতরাং শব্দেরও আগে পরিবেশ। তাই এই পরিবেশকে মানুষ কেবলমাত্র শব্দ দিয়ে বিচার করলে হবে না, তার অস্তিত্ব দিয়ে বিচার করতে হবে। কারণ মানুষের সমাজ যে গড়ে উঠেছে সেটাও এই প্রকৃতি নির্ভর ভাবেই গড়ে উঠেছে। এটা পরবর্তীকালে আমি আজকে একটা উদাহরণ পড়াবো তোমাদের। সংস্কৃতির যে উন্নয়ন ঘটেছে সেটাও পরিবেশের হাত ধরে। সুতরাং সমাজ এবং সংস্কৃতির উন্নয়ন পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ধারণার বিকাশে কিন্তু গ্রিন স্টাডিজের মূল উদ্দেশ্য। অর্থাৎ প্রকৃতির একটা যে দার্শনিক অনুধাবন রয়েছে, যেটা একটু আগে বলছিলাম, তার বাইরে গিয়ে কেন ও কিভাবে প্রকৃতির প্রতিটি উপাদানের সাথে মানুষ এবং তার সমাজ ও সংস্কৃতি জড়িয়ে থাকে, সেই কথাই বলে এই বিষয়টি। এবং প্রকৃতির কাজ কিভাবে গোটা সভ্যতা, ইতিহাস এবং সাহিত্যে প্রভাব ফেলে, তার আলোচ্য তাই হলো এই গ্রিন স্টাডিজের আলোচ্য বিষয়। তাহলে আমরা কিন্তু গ্রিন স্টাডিজে মূলত প্রকৃতিকে আমরা বড় জায়গাটা দিচ্ছি, প্রাইমারি জায়গাটা দিচ্ছি। একটা উদাহরণ করি, কেমন ব্যাপারটা একটা উদাহরণ থেকে পড়ি। দেখো, একটা কবিতা, সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণা। এর আগে পড়েছো তোমরা? হ্যাঁ স্যার, পড়েছি। হ্যাঁ স্যার, পড়েছি। পড়েছো, এবং খুব সুন্দর কবিতা। একদম প্রথমেই বলা রয়েছে কি, ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা, অঞ্চল সিঞ্চিত গৈরিক স্বর্ণে, গিরিমল্লিকা দোলে কুন্তলে কর্ণে, তনুভরি যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা। দেখো, ঝর্ণাকে এখানে একদম প্রথম অংশে ঠিক যেমন ভাবে রোমান্টিক কবিরা একজন সুন্দরী মহিলার সঙ্গে তুলনা করেছেন, গিয়ে তাকে এবং তার কানে, এই যে পাহাড়ে যে মল্লিকা ফুল ফোটে সেটা তার কানের শোভা, তাকে তাপসী, অপর্ণা, এই ধরনের নামগুলো দেওয়া হয়েছে বা তুলনা আনা হয়েছে। তার মানে ঝর্ণাকে এখানে আর সাধারণ মানুষের চোখ দিয়ে দেখা হয়নি। কিভাবে দেখা হয়েছে? একজন দার্শনিকের চোখ দিয়ে। ঠিক অনেকটা ওই আমরা যেমন কোনো বিশাল বড় প্রান্তরের মাঝখানে একটা মোটা বট গাছ দেখলে তাকে মনে হয় আমাদের কোনো একজন ঋষি তপস্যা করছেন খোলা প্রান্তরে। ঠিক অনেকটা সেই রকম। এই চোখে আমরা, আমাদের কাছে প্রকৃতি খুব অন্যভাবে ধরা দেয়, এবং এটাকে আমরা কিন্তু দার্শনিক ভাবে মিথ্যে বলতে পারি না। আমরা বলি এটা দার্শনিক সত্য, গ্রেটার ট্রুথ। কিন্তু এই কবিতারই শেষের দিকে এসে কি বলছেন সত্যেন্দ্রনাথ দত্ত? তিনি বলছেন, এসো তৃষ্ণার দেশে, এসো কলহাস্যে, গিরিদরি বিহারিণী হরিণীর লাস্যে, ধূসরের উসরের করো তুমি অন্ত, শ্যামলিয়া ও পরশে করো গো শ্রীমন্ত, ভরা ঘট এসো নিয়ে, ভরসায় ভরনা ঝর্ণা। আর কিন্তু এখানে ঝর্ণাকে কেবলমাত্র সুন্দরী নারী, তাপসী, এদের সঙ্গে কম্পেয়ার করে বা এদের সঙ্গে তুলনা করে ছেড়ে দেওয়া হচ্ছে না। ভালো করে দেখো,
একদম স্পষ্ট প্রথম লাইনেই এই প্যারার, এসো তৃষ্ণার দেশে এসো কলহাস্যে। মাথায় রাখতে হবে কবিতা তো, মানে একদম তো সাহিত্য একদম সেই অর্থে বিজ্ঞান বই হবে না। এই সূক্ষ্ম পার্থক্যটা কিন্তু মাথায় রাখতে হবে। যতই তুমি গ্রিন স্টাডিজ নিয়ে লাফালাফি করো, তুমি পরিবেশবিদ্যা পড়ো, তুমি ইকো ক্রিটিসিজম পড়ো, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে সাহিত্য কিন্তু কখনোই বিজ্ঞান বইয়ের মতো হবে না। অর্থাৎ একটা গাছের একটা শিকড় আছে এবং সেই শিকড় দিয়ে জল টানে এবং তারপরে গাছ কি করে, খাবার তৈরি করার সময় যখন ক্লোরোফিল তৈরি করে বাতাস থেকে, এই ক্লোরোফিল বলছি, খাবার যখন তৈরি করে ক্লোরোফিলের সাহায্যে, তখন বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড টানে এবং বাতাসে অক্সিজেন ত্যাগ করে। এইটা কিন্তু কোনো বইয়ে থাকবে না বাবা। সাহিত্যে প্রকৃতির যে ব্যবহার্য দিকটা সেটাও কিন্তু সাহিত্য গুণের সঙ্গেই তুলে ধরা হবে। এবং এখানে খুব স্পষ্ট বলেছে, ধূসরের উসরের করো তুমি অন্ত, শ্যামলিয়া ও পরশে করো গো শ্রীমন্ত। অর্থাৎ এই ঝর্ণা নদী এরা যদি না থাকতো তাহলে সভ্যতা ধূসর উসর হয়ে যেত, মরুভূমি হয়ে যেত, মানুষ থাকতো না। এবং ঝর্ণা তার ভরা ঘট নিয়ে এসে ভরসা দেয় মানুষকে, কিভাবে না, শ্যামলিয়া পরশে, অর্থাৎ সবুজ, সবুজের আহ্বান বয়ে আনে ঝর্ণা। তৃষ্ণার জল থেকে চাষ করার যে অমৃত ধারা, সিঞ্চনের যে অমৃত ধারা, সবই ঝর্ণার দান। এ কথা বলতে কিন্তু ভুলছেন না কবি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে গ্রিন স্টাডিজ এর আন্ডারে আমরা কিভাবে সাহিত্যকে পড়তে পারি বা কিভাবে সাহিত্য লেখা হয়েছে। এরপরে আমরা পরবর্তী যে অংশে যাব সেটা হচ্ছে ডিপ ইকোলজি। এটাও ইকো ক্রিটিসিজমের একটা দিক। দেখো, গ্রিন স্টাডিজ এর ক্ষেত্রে প্রাইমারি জায়গায় আমরা রেখেছি প্রকৃতি, বিশাল বড় ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে প্রকৃতি। ডিপ ইকোলজি এটাও ইকো ক্রিটিসিজমের আর একটা অংশ, কিন্তু এখানে আমরা এই জায়গাটা থেকে একটু শিফট করছি। অর্থাৎ আমাদের প্রকৃতিকে প্রায়োরিটি দেওয়ার জায়গাটা কিন্তু সরে আসছে না, কিন্তু প্রকৃতিকে প্রায়োরিটি দেওয়ার দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টাচ্ছে। কিরকম? এটা ইকোসফি বা পরিবেশ দর্শনের একটা নতুন দিক। এবং আগেরটায় যেমন প্রকৃতিকে প্রাধান্য দেওয়া হয়েছে, এখানে কিন্তু মানুষকে প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরা হয়। দেখবে, আমরা যখনই প্রকৃতি নিয়ে একটা আলোচনা করি বা প্রকৃতির কথা ভাবি, কোথাও আমাদের মাথায় এইটা থাকে না যে আমরাও তো প্রকৃতির অংশ। আমরা ভাবি যে আমাদের চারপাশটা প্রকৃতি, কিন্তু আমিও যে প্রাকৃতিক, আই অ্যাম ন্যাচারাল টু, আমিও প্রকৃতির অংশ, আই অ্যাম বর্ন আউট অফ নেচার, প্রকৃতি থেকেই আমার জন্ম। এইটা কিন্তু আমরা ভুলে যাই। মনে থাকে কি? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, না স্যার, থাকে না। না স্যার, থাকে থাকে না। না। আমরা যখন প্রকৃতির কথা বলি আমরা কিন্তু এইটা মনে করি না। আমরা আমাদের চারপাশে বেশ বেশ সুন্দর গাছপালা, পাহাড় পর্বত হয়, সেগুলো প্রেস করি, অথবা সেগুলো যে নেই সেটাকে প্রেস করি। অর্থাৎ আমাদের ধারণাটা কেমন যেন আমাদের চারপাশে চলে যায়, আমাদের ভেতরে আসে না। এই ডিপ ইকোলজিতে কিন্তু বলা হচ্ছে মানুষ প্রকৃতির একটা অবিচ্ছেদ্য অংশ, এবং একদম বাস্তুতন্ত্রের কথায় চলে যাচ্ছে। বাস্তুতন্ত্রে মানুষ ও পরিবেশের সজীব নির্জীব সমস্ত উপাদানের মধ্যে সম্পর্ক নির্ধারণ এবং নির্মাণ করাই এই বিষয়ের বিবেচ্য। অর্থাৎ একদম প্রকৃতির ছোট্ট একটা উপাদান, সেও মানুষের জন্য কিভাবে প্রয়োজনীয়, সেইটা ডিপ ইকোলজিতে স্টাডি করা হয়। তাহলে একে ডিপ বা গভীর বলার কারণ কি? ওই যে গভীরে গিয়ে বিচার বিশ্লেষণ করছে মানুষ, তার নিজের গভীরে যাচ্ছে, মানুষ তার নিজের গভীরে যাচ্ছে।
আচ্ছা, একটা জিনিস আমি একটু বলছি, এটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু তোমরা এই যে ধরো 8:30টার ক্লাস 8:53 জয়েন করছো, এইরকম করবে না। অনলাইন মোডে ক্লাস হতে পারে ঠিকই, কিন্তু এটাকে কলেজের ক্লাসের মতোই ট্রিট করবে। কি হয় জানো তো, এই যে ধরো আমি স্লাইড করছি বা পড়াটা বোঝাচ্ছি, হঠাৎ করে যখন মাঝখানে একজন ঢোকে, বলার ফ্লোটা আটকে যায়, যে জন্য আমি 10 মিনিট তো ওয়েট করি তোমাদের জন্য। চেষ্টা করবে এর পরের ক্লাসগুলোতেও তোমরা যারা আছো 8:40-এর মধ্যে সবাই জয়েন করে যাও। এটা একটা রিকোয়েস্ট রইলো, হ্যাঁ? তো এই যে এটাকে ডিপ বা গভীর বলা হচ্ছে কেন? কারণ হচ্ছে, আমরা তো গভীরে গিয়ে ভাবতামই না এর আগে। শুরুতে যেটা বলেছি যে আমরা সারফেসে ভাবতাম, বাইরের দিকটাকে ভাবতাম খালি। নিজের ভেতরটাও যে প্রকৃতির একটা অংশ, আমি যে রক্ত মাংসে গড়া একটা মানুষ, কিন্তু এইটাই ভাবতাম না, তাই না? এবং এখানে গিয়ে কি করা হচ্ছে না, গভীরভাবে এই বিষয়টাতে আলোচনা করা হচ্ছে যে কেন, মানে খালি সম্পর্কটাকে দেখিয়ে দিয়েই হচ্ছে না যে একটা ছোট শৈবাল, তার সঙ্গে মানুষের বেঁচে থাকার সম্পর্ক কি, বা প্রথম যে এককোষী প্রাণীটি তৈরি হয়েছিল সেও মানুষের সভ্যতাকে কিভাবে প্রভাবিত করেছে, বা আমার বাড়ির পাশের যে গাছটি আছে সেই গাছটির সঙ্গে আমার বা আমার ভালো লাগার মানুষের সম্পর্ক কি, সেইগুলো কিন্তু গভীরে গিয়ে এই ডিপ ইকোলজিতে আমাদের আলোচনা করা হয়। এবং এর সঙ্গে মানব সংস্কৃতির বিবর্তন কিভাবে জুড়ে যায় সেগুলোও একটু খুঁজে দেখা হয়। হুম। এবং এই গভীর প্রশ্নগুলো ক্রমাগত আসতে থাকে বলে একে ডিপ ইকোলজি বলা হয়। অর্থাৎ কেবলমাত্র আমি সম্পর্কটাকে জুড়ে দিয়ে যাচ্ছি না, কেন এই সম্পর্কটা আছে এবং সেটা কিভাবে এস্টাবলিশড হচ্ছে। আমার বাড়ির পাশে একটি গাছ দেখলে, তার ছায়া দেখলে আমার আমার ঠাকুমার কথা মনে পড়ে। খালি কি মনে পড়াটুকুই, নাকি এই গাছটার সঙ্গে ঠাকুমার অনেক স্মৃতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে? এই গাছটার বাঁচা এবং ঠাকুমার বাঁচাটা একসঙ্গে হয়েছে। প্রকৃতির মধ্যে দিয়েই মানুষকে চিনতে হবে। ডিপ ইকোলজির মূল বিষয় হচ্ছে এটা, যে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যে দিয়েই মানুষকে চিনতে হবে। প্রকৃতিকে আমি যদি না বুঝি, প্রকৃতি কিভাবে কাজ করে তা যদি না বুঝি, কিছুতেই মানুষ কিভাবে কাজ করবে সেটা আমরা বুঝতে পারবো না। হুম। একদম খুব সুন্দর করে একটা গানে এটা বলা আছে। হুম। এর আগের দিন গান শুনিয়ে শুরু করেছিলাম, কিন্তু আজকে অনেকটা বলে নিয়ে চলো আমরা তোমাকে একটুখানি তোমাদের একটা গান শোনাই। গানটা একটু শোনো। এটা এখান থেকে তো তোমরা শুনতে পারবে না, দাঁড়াও আমি তোমাদের স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। শোনা দরকার, তারপর আমরা এই গানের এক্সপ্লেনেশনও আসবো। স্ক্রিনটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ স্যার। গানটা শোনো। যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না। যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাবো না। তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না।
যদি ভিজে মাটির গন্ধ তোমার গল্প কথা শোনাতে চায়, যদি ভিজে মাটির গন্ধ তোমার গল্প কথা শোনাতে চায়, আমি মাটির তলায় ঘর না বাঁধিলে, আমি মাটির তলায় ঘর না বাঁধিলে তোমার জঠর গন্ধ পাবো না, তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে পাবো না। আমার শিরায় শিরায় রক্তের ধ্বনি, শরীরাধারে মা জননী, আমার শিরায় শিরায় রক্তের ধ্বনি, শরীরাধারে মা জননী। তোমায় জন্ম দেয়ার ব্যথা না পাইলে, তোমায় জন্ম দেয়ার ব্যথা না পাইলে তোমার জন্ম শব্দ পাব না, তোমার কথা শুনতে পাব না। যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে পাব না। আমার শীত করে আর জ্বর আসে গায়, শীতের কালে পাতারা শুকায়, আমার শীত করে আর জ্বর আসে গায়, শীতের কালে পাতারা শুকায়, আমি শীত জনিতে না ডুবিলে, আমি শীত জনিতে না ডুবিলে তোমার মৃত্যু শুনতে পাব না, তোমার কথা শুনতে পাব না। যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে পাব না। যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি তোমার শরীর স্পর্শ পাব না, তোমার কথা শুনতে পাব না। যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে পাব না। শুনলে গানটা? এইবার আমরা একটুখানি গানটা সম্পর্কে আলোচনা করি যে কেন গানটা শোনালাম, কি লেখা আছে এমন যে এই গানটা আমাদের শুনতে হলো, না হলে তো গান শোনার মানেই থাকে না। প্রথম কথা, এই গানটার সঙ্গে না কেবলমাত্র এটা গান নয়, গানটা অবশ্যই একটা ক্রেডিট তো দিতেই হয়
যেখান থেকে গানটা নেওয়া হয়েছে, এটা নির্বাক বলে একটি ছায়াছবির গান সৃজিত মুখোপাধ্যায়ের, এবং অভিনয় করেছেন সুস্মিতা সেন, অঞ্জন দত্ত, যিশু সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী। গায়ক অর্ক মুখোপাধ্যায়, আমার খুব প্রিয় একজন গায়ক। আর কথা বোধাদিত্য দার, তার মানে বুঝতেই পারছো বোধাদিত্য বন্দ্যোপাধ্যায়, এটা নীল দত্তের সুর, এবং বোধাদিত্য দা অবশ্যই প্রাইমারিলি কবি। তার মানে এই গানটার লিরিকটা কিন্তু এটা মানে ধরে নাও এটা কবিতাকে সুর দিয়েই একটা গান আমরা করেছি, বা গানের যে লিরিকটা সেটাও তো সাহিত্যেরই অংশ। এখন এর মধ্যে এমন কি আছে যেটা আমাদের এই বিষয়ের সঙ্গে জুড়ে যায়? ধরো যদি আমরা লিরিকটা একটু শুনি, যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে পাবো না, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি তোমার শরীর স্পর্শ পাবো না। একদম একটা মানুষ বা একজন মহিলাকে বুঝতে গেলে প্রকৃতিকে না বুঝলে সেই মহিলাকে বোঝা সম্ভব নয়, এবং সেটাই খালি দার্শনিক ভাবে না। দেখো পরে যদি একটু নিচে নামি, কতগুলো লাইন বলা আছে, যদি ভিজে মাটির গন্ধ তোমার গল্প কথা শোনাতে চায়, আমি মাটির তলায় ঘর না বাঁধিলে তোমার জঠর গন্ধ পাবো না। মাটির তলায় কি থাকে? একটা গাছের বীজ অঙ্কুরিত হয় মাটির তলায়, বীজটাই তো গাছের জঠর। তাহলে সেই অঙ্কুরোদ্গমের গল্প যদি না জানতে পারি, না বুঝতে পারি, সেই অঙ্কুরোদ্গমের নতুন আশ্বাসকে যদি আমি না বুঝতে পারি, একজন নারীর মাতৃত্বের কথা আমি কিছুতেই বুঝতে পারবো না। আমার শিরায় শিরায় রক্তের ধ্বনি, শরীর আধারে মা জননী, তোমায় জন্ম দেওয়ার ব্যথা না পাইলে তোমার জন্ম শব্দ পাবো না, তোমার কথা শুনতে পাবো না। অর্থাৎ একদমই প্রকৃতির সঙ্গে একজন মহিলা তার মাতৃত্ব এবং প্রকৃতিকে জানার সঙ্গে একজন মহিলাকে জানা, দুটোই যে ওতপ্রোতভাবে জড়িত, সেটা এটার মধ্যে দিয়ে একদম গভীরভাবে এই সম্পর্কটাকে ধরার চেষ্টা করা হয়েছে। এবং কিভাবে দেখো মৃত্যুর কথা বলা হয়েছে, আমার শীত করে আর জ্বর আসে গায়ে, শীতের কালে পাতারা শুকায়। শীতের সঙ্গে তো আমি মৃত্যুকে আমরা চিরকাল জড়িয়ে এসেছি। গাছের পাতারা ঝরে যায় এবং শীতকাল অবশ্যই পাতা ঝরার মরশুম, সেটা মৃত্যুকে চিহ্নিত করে। এবং সেইখানে এর সঙ্গে জড়িয়ে কি বলা হচ্ছে, আমি শীতজনিতে না ডুবিলে তোমার মৃত্যু শুনতে পাবো না। তাহলে যেমন প্রথমে ফিলোসফি আছে, আমি আকাশের গায়ে কান না পাতিলে তোমার কথা শুনতে পাবো না, এবং বাতাসকে যদি ছুঁয়ে না দেখি তোমার শরীর স্পর্শ পাবো না, ঠিক একই রকম ভাবে কিন্তু মানুষের সঙ্গে প্রকৃতির কাজকর্ম, মানুষের কাজকর্ম যে ওতপ্রোতভাবে একরকম। মানুষের শরীর কি হয়, মৃত্যুর পরে ঠান্ডা হয়ে যায়। তাই শীতকালকেই যদি তুমি না জানো ঠান্ডাটা কেমন হয়, তুমি যদি না জানো, মানুষের শরীরে হাত দিয়ে তুমি বুঝবে কি করে সেটি একটি মৃত শরীর? তাহলে বুঝতে পারছো যে কিভাবে এই কবিতায় দেখানো হয়েছে, বা এই গানটার যে লিরিকে বোধাদিত্যটা দেখিয়েছে, যে প্রকৃতি মানুষ এবং প্রকৃতি নারী দুটোর কাজ খুব পাশাপাশি ইন্টার রিলেটেড। সুতরাং নারীকে বুঝতে গেলে সবার আগে যেটা দরকার, প্রকৃতিকে বোঝা নারীর মতো করে। এরপরে তোমাদের আমি এই যে প্রকৃতির সঙ্গে নারীর সম্পর্কটা, দুটো পাতা আমি ফটো তুলে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ তো তোমরা এই স্লাইড শোটা যেটা দেখাচ্ছি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এই রাহুল সংকৃত্তায়ন একটা বই লিখেছেন, তোমরা নিশ্চয়ই রাহুল সংকৃত্তায়নের নাম শুনেছো। হ্যাঁ, দিয়ে দাও না, আমি দিচ্ছি না। রাহুল সংকৃত্তায়নের নাম শুনেছো তোমরা তো। সেখানে একটা ব্যাপার আছে, সেখানে একটা বই আছে মানুষের কাহিনী, এবং মানুষের কাহিনীতে উনি খুব ছোট্ট শিশুদের জন্য, এটা কিন্তু ইতিহাস বই নয় সেই অর্থে, শিশুদের জন্য তিনি সাহিত্যই লিখছেন, এবং লিখে মানুষ কিভাবে
প্রকৃতির সঙ্গে একসঙ্গে জড়িয়ে আদিম মানুষ কিভাবে বেঁচে থেকেছে সেই সমস্ত কাহিনী কিন্তু তিনি বলছেন, এবং সেটা সাহিত্যের আকারে বলছেন। মারাত্মকভাবে দুটো বাচ্চাকে, ফিকশন বাচ্চা, তাদের মা, এদের মধ্যে দিয়ে এই প্রকৃতির গল্পটা বলছেন। এবং প্রকৃতিকে ছাড়া যে মানুষের বেঁচে থাকা এবং মানুষের সংস্কৃতি গড়ে ওঠা সম্ভব ছিল না, খুব ছোট্ট কিছু উদাহরণের মাধ্যমে তিনি দেখিয়েছেন। আমি বলবো এই বইটা তোমরা পড়ো, খুব বেশি দাম নয়, 70-80 টাকা দাম বোধ হয় বইটার, এখনো এই বাজারেও বইটা পড়তে পারো। তো কি বলছেন উনি, দেখো 2 নম্বর চ্যাপ্টারের এই দুটো পাতায় আমরা একটুখানি যদি যাই। হ্যাঁ, এতক্ষণ তোমরা মুন্না মুন্নির গল্প শুনলে, তখন সময়টা ছিল খুব কঠিন, আগুনের কথা জানতো না মানুষ, তাহলে বুঝতেই পারছো একদম প্রাচীন কালের ইতিহাসের কথা বলা হয়েছে, যখন মানুষ সেই অর্থে আদিম ছিল। কাঁচা মাংসই দাঁতে কেটে ছিঁড়ে খেতে হতো তাদের। এর মধ্যে কয়েক হাজার নয়, কয়েক লক্ষ বছর কেটে গেছে। একদিন চুন্নি মানে তাদের মা বাচ্চাদের নিয়ে জঙ্গল থেকে দৌড়ে পালালো। তো বুঝতে পারছো খুব ফিকশনালি দেখাচ্ছে জিনিসটা, কেননা জঙ্গলে আগুন লেগে গিয়েছিল, জঙ্গলের পশুরা সব পালাচ্ছিল, তার মানে দাবানল। জঙ্গলের মধ্যে কোথাও কোথাও ঘষা খেয়ে শুকনো ডালে আগুন লেগে গিয়েছিল। প্রথমে শুকনো ঘাস, শুকনো ডালপালা, তারপর সব গাছপালাই হু হু করে জ্বলতে শুরু করলো। বনের মধ্যে সব প্রাণী পালাতে পারেনি, ওরা চোখের সামনেই দেখতে পেল একটা মস্ত হাতি আর একটা শুয়োর পুড়ে মারা গেছে আগুনে। মুন্না মুন্নি এতদিনে বড় হয়ে উঠেছে। মুন্নার বয়স 6 বছর আর মুন্নির বয়স 8 বছর। আগুন বেশি সময় ধরে জ্বলেনি, কিছুক্ষণ পরেই এমন বৃষ্টি হলো যে সে আর বলার নয়, সব আগুন নিভে গেল। জ্বলে পুড়ে খাওয়া জঙ্গলে দুটি শিশু মায়ের হাত ধরে ফিরে এলো, দেখলো পোড়া শুয়োরটা পড়ে রয়েছে। সারা জঙ্গল জুড়ে এমন অনেক প্রাণী মরে পড়েছিল, নইলে নেকড়ে, চিতা, বাঘরা কি আর মুন্না মুন্নিকে শুয়োরটার কাছে যেতে দিত? ওদের মা কোমরে গোজা পাথরের ছুরিটা বের করে ঘস ঘস করে মাংস কাটতে শুরু করলো। মা একটা একটা করে পোড়া মাংসের টুকরো সন্তানদের মুখে তুলে দেয়, আবার নিজের মুখে 2-1টা করে তোলে। পোড়া মাংস চিবোতে চিবোতে, এবার 14 নম্বর পাতাটা আমি দিইনি, তাহলে বুঝতে পারছো দাবানল প্রকৃতিরই একটা কাজ। জঙ্গল পুড়ে গেছে এবং তাতে শুয়োরটাও পুড়ে গেছে। তাহলে মানুষ কাঁচা মাংস থেকে সেই পোড়া মাংস খেয়ে প্রথম কিন্তু নিজে পোড়ায়নি মানুষ। পোড়া মাংস হাতের কাছে পেয়ে মানুষ বুঝতে শিখেছে যে এই মাংসটাকে তো পুড়িয়ে খাওয়া যায়, এবং সেটা খেতে সুন্দর লাগে। তাহলে এই যে খাদ্যাভ্যাসও তো আমাদের সংস্কৃতির একটা অংশ। সুতরাং এই সংস্কৃতির একটা অংশ কিন্তু একদম প্রকৃতির দান হিসাবে শুরু হয়েছে বলে রাহুল সংকীর্তন দেখাচ্ছেন। অর্থাৎ মানুষ এবং প্রকৃতি দুটো ওতপ্রোতভাবে জড়িত। মানুষের প্রত্যেকটা কাজের সঙ্গে প্রকৃতির খুব ছোট ছোট জিনিস জড়িত। বাতাসের গাছের ঘষা লাগা থেকে দাবানল তৈরি হওয়া, সেটাও জড়িত। এবং তারপরে দেখা যাচ্ছে কি, পরেরটায় দেখাচ্ছে, দেখো এই সেকেন্ড প্যারাটা থেকে পড়ি, পরের দিন অনেক ঘোরাঘুরির পর একটা শেয়াল ছানা দেখতে পেল ওরা। দেখো এদের খাদ্যাভ্যাসটা কিভাবে পাল্টে যাচ্ছে। এর আগে বলেছে কাঁচা মাংসই দাঁতে খেটে খেত, এইবার দেখো 2 বাচ্চার মুখে হাত চাপা দিয়ে চুপ করে থাকতে বললো মা, তারপর নিজে পা টিপে টিপে শেয়াল ছানার কাছে এগিয়ে গিয়ে একটা পাথর ছুঁড়ে মারলো। সঙ্গে সঙ্গে মাথা ফেটে পড়ে গেল সেটা। মরা শেয়াল ছানাটাকে শেয়াল ছানাটার এক টুকরো মাংস তখনই কাউকে খেতে দিল না মা। বাচ্চাটাকে চ্যাং দোলা করে তুলে গুহার দিকে চললো সে। মুন্না মুন্নিও মায়ের পেছন পেছন দৌড় লাগালো। শেয়াল ছানাটাকে আগুনের মুখে ছুঁড়ে ফেলে দিল মা। তারপর পোড়া মাংস পাথরের ছুরি দিয়ে কেটে মুখে নিয়ে আরামে ওহো ওহো করতে লাগলো। অর্থাৎ এই যে খাদ্যাভ্যাসের যে পরিবর্তন, তার পেছনে কিন্তু প্রকৃতি মারাত্মকভাবে দায়ী ছিল, সেটা রাহুল সংকীর্তন দেখাচ্ছে। দেখেন, তাহলে তোমরা বুঝতে পারছো যে ডিপ ইকোলজি কিভাবে পড়াশোনার মধ্যে বা লেখার কাজের মধ্যে দিয়ে আসছে, কিভাবে ফুটে উঠছে ডিপ ইকোলজির নিয়ে কাজকর্ম, এবং সেটা বিদেশে খালি হয়নি, আমাদের বাংলাতেও হয়েছে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ইকো মার্কসিজম বা ইকো সোশ্যালিজম।
এখন আমাকে একটু তোমরা একটু বলবে তোমাদের সাহিত্য তত্ত্ব হিসাবে মার্কসিজম কি পড়ানো হয়েছে? না স্যার। তোমাদের না না স্যার, হয়নি। সাহিত্য তত্ত্ব হিসাবে মার্কসিজম পড়ানো হয়নি, তাই তো? এখন তাহলে মার্কসিজমের কিছু বেসিক ধারণা যদি তোমাদের দিতে হয়, সেটা হচ্ছে মার্কস মূলত কিছু অর্থনৈতিক তত্ত্ব দিয়েছে এবং দিয়ে উনি বলছেন যে একদম সভ্যতার শুরুতে বা যেভাবে মানব সভ্যতাকে বিচার করা উচিত সেটা হচ্ছে প্রোডাকশন প্রসেস বা উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে মানুষের কি সম্পর্ক। মানুষের একদম জীবনের বেসিক নিডটা হচ্ছে এই উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে মানুষের জড়িয়ে থাকা। তুমি উৎপাদক, তুমি শ্রমিক, তুমি পুঁজিপতি, তুমি কি, অর্থাৎ উৎপাদনে তোমার ভূমিকাটা, তুমি সার্ভিস প্রোভাইড করছো, না তুমি নিজে কোম্পানির মালিক যে সার্ভিসটা দেয়, নাকি তুমি লেবার, ঠিক আছে, নাকি তুমি কনজিউমার অর্থাৎ উপভোক্তা। কখন কোন জায়গায় মানুষের কি ভূমিকা থাকবে সেটাকে ধারণা করতে হবে প্রথমে, এবং সভ্যতার শুরুতে সেটাই হয়। আমি বেসিক জায়গায় যাচ্ছি, আমি মার্কসের ইতিহাসের ব্যাখ্যায় যাচ্ছি না, আমি সমাজের ব্যাখ্যাটাই যাচ্ছি। মার্কসিজম পড়তে গেলে আরো অনেক, মানে মার্কসিজম আমার পড়াতে 8টা ক্লাস লাগে, তো অত সহজ নয় মার্কসিজম ব্যাপারটা। তো আমি ছোট করে জাস্ট যেটুকু তোমাদের জানার জন্য দরকার সেইটুকু বলবো। এবং তারপরে মার্কস বলছেন যে মানুষ প্রথমে এই জিনিসগুলো কনফার্ম করে, খাবার, বাসস্থান, পোশাক, একদম সমাজের বেসিক জিনিসগুলো মানুষ সবার আগে কনফার্ম করে, এবং তারপরে এই জিনিসগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখতে, অর্থাৎ আমি ধরো মালিক, আমি কি চাইবো যে আমার টাকা পয়সা লোকে লুট করে নিয়ে চলে যাক, যার কম আছে সে নিয়ে চলে যাক, ও তো চাইবো না। তো মানুষ সেইটাকে কনফার্ম করতে গেলে কি করে না, মানুষ সমাজে কতগুলো সিস্টেম তৈরি করে। যারা বড় লোক তারা কি করছে, তারা তাদের অর্থকে কাজে লাগিয়ে পুলিশ, আর্মি এইগুলো যেমন তৈরি করছে, আইন ব্যবস্থা, যাতে করে সমাজে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের একটু দাবিয়ে রাখা যায়। আবার সবসময় তারা এটা করতেও চায় না। তারা কি চায়, তারা চায় আগে ভালোভাবে কোনো ঝামেলায় না গিয়ে এদেরকে মানসিকভাবে বুস্ট আপ করতে। কিরকম, আমাদেরকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নিয়ে যাওয়া হয়, আমাদেরকে ধর্ম বলে একটা গল্প শোনানো হয়, তো আমাদের এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, যার আদতে কথা হচ্ছে মানুষকে কি করে কোট আনকোট ভালো হতে। এই ভালোর কনসেপ্টটা কি, ভালো ইজ সামথিং দ্যাট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য সোসাইটি, অ্যান্ড খারাপ হচ্ছে দ্যাট ইজ রিজেক্টেড বাই দ্য সোসাইটি। এখন এই সোসাইটি কোনটাকে অ্যাকসেপ্ট করবে কোনটাকে রিজেক্ট করবে এটা কারা শিখিয়ে দেয়? দেখবে আমরা যাদের টাকা পয়সা আছে তাদের বলে দেওয়া জিনিস কি, যাদের হাতে ক্ষমতা আছে তাদের বলে দেওয়া জিনিস কি। তার মানে আমি যখন এই ভালো খারাপ গুলো বলে দিচ্ছি, হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তার মানে আমরা ভালো খারাপ বলতে কোনটাকে বুঝবো, যেটা সমাজের ওই সেই অর্থে সো কল্ড ক্যাপিটালিস্ট বা যেটাকে মার্কস পুঁজিপতি বলছেন, তারা যেটা ঠিক করে দেয় সেই কাজগুলোই আলটিমেটলি সমাজে হবে। হ্যাঁ, এবং বা পুঁজিপতিদের যে সমস্ত এজেন্টরা থাকে তারা যেটা ঠিক করে দেয়, যেটাকে ভালো বলে সেটাই ভালো, যেটাকে খারাপ বলে সেটাই খারাপ। এবং মার্কস বলছে যে এই অবস্থায় চলতে থাকলে কি হবে, সমাজের সব থেকে বড় অংশটা কারা, তারা হচ্ছে এই গরিব দরিদ্র শ্রমজীবী মানুষ, এদেরকে বলা হয় প্রলেতারিয়াত। কিন্তু পুঁজিপতি সমাজে বেশি নয়। যদি সমাজের একটা ত্রিভুজ করা হয়, সমাজে কোন অংশের মানুষ কোন জায়গায়, তাহলে দেখা যাবে সব থেকে কম হচ্ছে পুঁজিপতি বা ক্যাপিটালিস্ট, তার থেকে একটু বেশি হচ্ছে পুঁজিপতিদের যারা দালাল বা এজেন্ট, যাদেরকে আমরা বুর্জোয়া বলে থাকি, বুর্জোইস। হ্যাঁ, উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত অংশ যারা মূলত পুঁজিপতিদের পক্ষে কাজ করে থাকে। যেমন ধরে রাখো, সরকার যদি কোনো কিছু করে, যারা সরকারি কর্মচারী তারা তো সরকারের পক্ষে কাজ করে সেই নীতিগুলোই ইমপ্লিমেন্ট করে। তারপরে ধরো
কোনো একটি কারখানায় যদি মালিক পক্ষ থাকে আর শ্রমিক থাকে, তার মাঝখানে একটা অংশ থাকে যারা কারখানার অফিস ব্যবস্থাটাকে দেখে, তাই তো? এরা কি করছে? এরা তো সেই মালিক পক্ষের নিয়ম নীতিগুলোকেই অফিসের মধ্যে দিয়ে মেনটেন করার চেষ্টা করছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলোকে কিন্তু মার্কস বলছেন যে এর ফলে যেটা হচ্ছে, সমাজের সব থেকে কম অংশের লোক হচ্ছে ক্যাপিটালিস্ট, এবং বুর্জোয়া যারা, তারা এই ক্যাপিটালিস্টদের পক্ষে থেকে কাজ করে এবং শ্রমিক শ্রেণীর বিপক্ষে থেকে কাজ করে। এবং শ্রমিক শ্রেণীকে তাই কি করা হয়, চিরকালই একটা ধারণা তৈরি করা হয় যে শ্রমিক শ্রেণী তাদের যে উপযুক্ত বেতন বা উপযুক্ত শ্রমের এগেনস্টে যত পরিমাণ অর্থ পাওয়া উচিত সেটা তাদেরকে দেওয়া হয় না। ফলে শ্রমিক শ্রেণী একদিন না একদিন নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ করবে, তারা কমিউন তৈরি করবে, তারা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবে যেখানে শাসন ক্ষমতা আর এই বুর্জোয়া এবং পুঁজিপতিদের হাতে থাকবে না। এরা নিজেরাই শাসন ক্ষমতা দখল করে প্রলেতারিয়াতদের শাসন ব্যবস্থা তৈরি করবে। এইটা হচ্ছে মার্কসের মূল তত্ত্ব কমিউনিজম নিয়ে। এখন মার্কসের মূল তত্ত্বটাকে সামনে রেখে পরবর্তীকালে আবার যারা মার্কসিস্ট নেতা বা মূলত ধরে নাও বামপন্থী নেতা, তারা দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল বলছে হ্যাঁ, কমিউন তৈরি করাটাই আদর্শ, অন্য কোনো কিছু থাকতে দেওয়া যাবে না, অন্য কোনো মতাদর্শ থাকতে দেওয়া যাবে না, আমরা কমিউন তৈরি করব, অর্থাৎ আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করব যেখানে কেবলমাত্র প্রলেতারিয়াতদের শাসন করার সুযোগ থাকবে এবং বাকি সমস্ত মতামত, মতাদর্শ, সমস্ত কিছু রাষ্ট্রের পরিপন্থী হিসাবে গণ্য হয়ে সেটাকে মানে একদমই নষ্ট করে দেওয়া হবে, ক্রাস্ট করে দেওয়া হবে। আবার আরেক দল হচ্ছে সোশ্যালিস্ট, যারা বলছে না, কমিউন তৈরি করলে হবে না, এই বিশাল পৃথিবীর অনেকটাই গণতান্ত্রিক এবং মানুষ একটা দীর্ঘদিনের সমাজতান্ত্রিক মানে সামাজিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র লাভ করেছে। গণতন্ত্র মানুষের বা মানব সভ্যতার একটা অন্যতম বড় প্রাপ্তি, তাই গণতন্ত্রকে কখনো অসম্মান করা যাবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে, রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করব ভোট প্রক্রিয়ায়। সেখানে আমরা আমাদের এজেন্ডা হিসেবে তুলে ধরব যে সাধারণ মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষের উন্নয়ন, তাদেরকে তাদের অধিকারগুলো দেওয়া, সেটাই আমাদের দায়িত্ব। এবং ভোটের মাধ্যমে আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসব, আমরা সরকার তৈরি করব, আমরা বিরোধী পক্ষ সেই সরকারে থাকবে, আমরা উভয়ের সঙ্গে মিলেমিশে শ্রমজীবী মানুষের স্বার্থে দেশের সরকারকে পরিচালনা করব। এটাকে বলা হয় সোশ্যালিজম। বোঝা গেল কমিউনিজম আর সোশ্যালিজমের মধ্যে পার্থক্য কি? তাহলে তুমি যখন দেখবে যে আমাদের দেশেই ধরো একটা আছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, তাহলে এরা কমিউন চায়, এরা কমিউনে বিশ্বাসী। আর একদল আছে যেমন ধরো রিপাবলিকান সোশ্যালিস্ট পার্টি, আরএসপি যেটাকে বলে, এরা সোশ্যালিজম চায়। দুটোই কিন্তু বামপন্থী দল। এসইউসিআই, এরা সোশ্যালিস্ট পার্টি, এরা গণতন্ত্রের মাধ্যমে দিয়ে আসতে চায়। এখন আমাদের এখানে যদিও আমাদের দেশে সিপিআইএম গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে আসছে, তারা ভোটের মধ্যে দিয়েই আসতে চায়, কিন্তু সিপিএম কিন্তু নিজেদের কমিউনিস্ট বলছে। ঠিক আছে, এই জায়গাগুলো মাথায় রাখবে যে দুটোর মধ্যে পার্থক্য। বেশিরভাগ দেশ যেখানে কমিউনিজম চলে সেখানে কিন্তু সেই অর্থে একনায়কতন্ত্র চলে, এটা মাথায় রাখতে হবে। যেমন রাশিয়ায় শেষের দিকে হয়েছিল, স্টালিনের সময় হয়েছিল, তার পরবর্তীকালে এখন সাউথ কোরিয়া যদি দেখো, নিজেকে নর্থ কোরিয়া নিজেকে কমিউনিস্ট কান্ট্রি বলে, কিন্তু আলটিমেটলি একজন মানুষেরই সেখানে সমস্ত কিছু চলে, যে কমিউনিস্ট লিডার। কমিউনিজমের সব থেকে বড় দোষ হচ্ছে কমিউনিজম থেকে সহজে একনায়কতন্ত্রে যাওয়া যায়, যেটা সোশিয়ালিজম থেকে যাওয়া যায় না। তাই সমস্ত পৃথিবীতে কিন্তু যারাই বামপন্থী দল, তারা আস্তে আস্তে নামে কমিউনিজম থাকলেও সোশ্যালিজমের দিকে ঝুঁকে পড়ছে, অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়
বামপন্থীরা কিভাবে কাজ করবে সেই কথা বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এই কমিউনিজম, মার্কসিজম, এই ব্যাপারটা। কেন বললাম? কারণ যখনই আমি এই ইকো মার্কসিজম বলবো, তার পাশাপাশি টার্ম হিসাবে কিন্তু ইকো সোশ্যালিজম কথাটা আসছে, ইকো কমিউনিজম আসছে না। বুঝতে পারছো? তার কারণটা একটাই, আমি যখনই কনসেপ্টে আসবো তখনই বুঝতে পারবে। দেখো, এটা ইকো ক্রিটিসিজমের সাথে সোশ্যালিজম এবং মার্কসিজমকে মিলিয়ে দিচ্ছে। কিভাবে? ধরো একজন পুঁজিপতি, তাকে তার কারখানা করতে হবে, এবং সে কি চাইবে? সরকারকে পয়সা দিয়ে হোক, লোককে পয়সা দিয়ে হোক, বা লোককে জোর করে গুন্ডা দিয়ে তুলিয়ে দিয়ে হোক, আমার জমি দরকার, সেখানে আমি ফ্যাক্টরি করব, এবং তার ফলে পরিবেশ দূষণ হবে কিনা ওটা আমার ভাবার দরকার না। আমার মূল ভাবার দরকার একটাই, যে আমার এই ফ্যাক্টরিটা করে কত টাকা লাভ হবে বছরে। তার মানে মূলত দেখবে, এখন দেখো, তোমরা যদি দেখো মহারাষ্ট্র সরকার আদিবাসীদের বলছে বন থেকে সরে যেতে হবে। কেন? তারা নাকি গাছ ফাছ কেটে ফেলে নাকি আদিবাসীরা বন ধ্বংস করছে, এবং সেই আদিবাসীদের তুলে দেওয়ার পরেই দেখা গেল কি, জিন্দালকে মহারাষ্ট্র সরকার বনের একটা বড় অংশ বিক্রি করে দিয়েছে। কেন? তাদের কারখানা তৈরি করতে হবে। ঠিক আছে? আজকে এই যে সিঙ্গুরে ধরো এত বড় যে আন্দোলনটা হলো, আমি তার পক্ষে বিপক্ষে গিয়ে কথা বলছি না। আমার তো দরকার ছিল না, 400 একরও মাত্র যদি হয় কৃষি জমি, সেই চাষের জমিটাকে নষ্ট করার দরকার ছিল না। গোটা পশ্চিমবঙ্গে প্রচুর ব্যারেন ল্যান্ড পড়ে আছে, কেন আমি সেই রকম একটা ব্যারেন ল্যান্ড দিয়ে দিলাম না টাটাকে, যে হ্যাঁ তোমরা এইখানে চাকরি বাকরি করবো, এই কলকারখানা তৈরি করো, রাস্তাঘাট আমি তৈরি করে দেবো, রেল লাইন আমি তৈরি করে দেবো, সিঙ্গুরে যে ফেসিলিটি পেতে সেই ফেসিলিটি তোমাকে এখানে দেবো, কিন্তু এখানে তৈরি করতে হবে, কারণ এখানে এতটুকু জমিও আমার চাষের মতো নয়, তোমাকে এখানে ফ্যাক্টরি করতে হবে এবং এই জায়গাটাকে ডেভেলপ করতে হবে। বলতে পারিনি, তাই সিঙ্গুর আন্দোলন ঘটার সুযোগ হয়েছিল। যে সমস্ত ডিস্ট্রিক্ট গুলো ব্যারেন পড়ে রয়েছে, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ার কিছু অঞ্চল, যেখানে সবুজ কম, যেখানে বন মানে বাঁজা জমি যেটাকে বলা হয়, বন্ধা জমি বেশি, সেই জায়গায় কেন ফ্যাক্টরি হবে না? সেই প্রশ্ন আমরা করিনি, মানুষও করেনি। তো সেই জায়গায় গিয়ে হ্যাঁ সিঙ্গুরের সময় মানুষ করেছে, এবং করেছে বলেই সেই ফ্যাক্টরি আজকে হয়নি। তো এখন এই কথাগুলো তোমাকে বুঝতে হবে, যে পুঁজিবাদ প্রকৃতির যথেচ্ছ ব্যবহার করছে, এবং কেবল তাই নয়, করে ফ্যাক্টরি তৈরি করছে, এবং সেই ফ্যাক্টরির ফলে আরো বেশি করে শ্রমিক শ্রেণী তৈরি হচ্ছে, এবং সেই শ্রমিক শ্রেণী তৈরি হওয়ার ফলে দারিদ্র্য বাড়ছে, কারণ শ্রমিকদের যে ওয়েজ বা যে অর্থ প্রাপ্য সেটা তাদের দেওয়া হচ্ছে না। আদিবাসী বনবাসী মানুষদের তাদের প্রকৃতি নির্ভর যে বসবাস, সেই বসবাস থেকে উৎখাত করা হচ্ছে, শহরায়ন বা নগরায়ন অনেক বেশি করে হচ্ছে, ফলে প্রকৃতি ধ্বংসের পেছনে পুঁজিবাদ অনেক বেশি দায়ী। এই ইকো মার্কসিজমের বা ইকো সোশ্যালিজমের লোকজন বলে থাকেন। এখন কমিউনিজমের সঙ্গে এটাকে এক করা হলো না কেন? এটা জানতে গেলে তোমাদের রাশিয়ার ইতিহাস জানতে হবে। রাশিয়ায় যখন স্টালিনের শাসন ব্যবস্থা চলছে, সেই সময় রাশিয়ায় একটা অদ্ভুত বিপ্লবের কথা স্টালিন প্রচার করে বেড়াচ্ছে সারা পৃথিবীতে, যে রাশিয়া শিল্পায়নের ক্ষেত্রে গোটা পৃথিবীকে পথ দেখাবে। মস্কোতে তখন সারা পৃথিবীর থেকে বড় বড় লোকেদের, জার্নালিস্টদের এনে এনে দেখানো হচ্ছে, দেখো রাশিয়া কি করছে। তাদেরকে প্রচুর টাকা পয়সা দিয়ে বড় বড় হোটেলে রাখা হচ্ছে, তাদেরকে দেশের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, গ্রামগুলোতে খালি শহরগুলোকে রেখে দেওয়া হচ্ছে, শহরগুলোর ভেতরে রেখে দেওয়া হচ্ছে তাদের। এবং
মস্কো থেকে শুরু করে রাশিয়ার বড় বড় শহরে বড় বড় কলকারখানা তৈরি হচ্ছে, প্রচুর শ্রমিক যোগান দেওয়া হচ্ছে সেখানে, গ্রামগুলো থেকে লোকজনকে ধরে এনে শ্রমিক হিসাবে ওখানে ঢোকানো হচ্ছে। তবে গ্রামগুলোর কি অবস্থা আছে? স্টালিন একটা পলিসি করেছিল যে রাশিয়াতে যেহেতু কমিউনিজম চলছে, কমিউনিস্ট নেতাদের, যারা নেতা, যারা ডেলিগেটস, তাদেরকে খুশি রাখতে হবে। তাদের প্রচুর পরিমাণে, কমিউনিজম মানে কি, রাষ্ট্র কি করবে, যেখানে যে যা প্রোডাকশন করছে, যা ফসল চাষ হচ্ছে, সব রাষ্ট্র এক জায়গায় তুলে আনবে, তুলে এনে রাষ্ট্র এবার রেশনিং এর মাধ্যমে সবাইকে সমানভাবে ভাগ দেবে। কিন্তু দেখা যাচ্ছে আদতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কমিউনিস্ট রাশিয়ায় যারা নেতৃত্বস্থানীয় লোক, তারা প্রচুর প্রচুর পরিমাণে এই অর্থ, সাধারণ মানুষের তৈরি খাদ্য সামগ্রী তারা বাড়িতে মজুত করে ফেলছে, এবং সাধারণ মানুষের ভাগ্যে খাবার জুটছে না। গ্রামের দিকে তো নয়। ইউক্রেন, যেটাকে রাশিয়ার শস্য ভান্ডার বলা হতো, সেখানে বিশাল দুর্ভিক্ষ হচ্ছে, গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল মানুষ মরে পড়ে আছে, খেতে পাচ্ছে না। জোর করে তারা যে ফসল তৈরি করছে সেটা নিয়ে যাওয়া হচ্ছে। কেন? শহরে বিদেশ থেকে যে সমস্ত ডেলিগেটরা এসছে তাদেরকে খাওয়ানো হবে। কেন? তারা ওই মস্কো এবং অন্যান্য শহরে যে বড় বড় ফ্যাক্টরি তৈরি হচ্ছে তা নিয়ে বিদেশে লিখবে, কি লিখবে, যে রাশিয়া এই কমিউনিস্ট সরকারের আন্ডারে থেকে বিশাল বড় সমাজ বিপ্লব ঘটিয়ে ফেলেছে। কিন্তু তার পেছনে কত মানুষ মারা যাচ্ছে তার খবর কাউকে দেওয়া হবে না, কারণ লোককে প্লেনে করে মস্কোয় নামানো হচ্ছে, আবার প্লেনে করে মস্কো থেকে বার করে দেওয়া হচ্ছে। রাশিয়ায় ঢুকতে গেলে প্রচুর কড়াকড়ি, সবাইকে পারমিশন দেওয়া হচ্ছে না। যারা কেবলমাত্র রাশিয়ার পক্ষে লিখবে বলে রাজি হচ্ছে তাদেরকেই পারমিশন দেওয়া হচ্ছে। তাহলে বুঝতে পারছো, কমিউনিস্ট দেশ যে জিনিসটা উত্তর কোরিয়ায় হয়েছে, তারা কিন্তু আলটিমেটলি কোথাও গিয়ে একনায়কতন্ত্রের দিকে চলে যায় এবং পুঁজিবাদকে সমর্থন করে, যেটা মার্কস নিজেও বলেছে যে কমিউনিজম উইল আলটিমেটলি লিড টু ক্যাপিটালিজম এগেইন, অ্যান্ড ক্যাপিটালিজম আবার তৈরি হলে আবার সমাজ বিপ্লবের মধ্যে দিয়েই সেটাকে ভাঙা হবে। এটা একটা রোলিং প্রসেস, যেটা চলতে থাকবে। মার্কস কিন্তু তার তত্ত্বে এটা বলেছেন। সেই কারণে কমিউনিজমকে অ্যাভয়েড করে দেওয়া হয়েছে, কারণ ইকো-মার্কসিজম তো, ইকো-সোশ্যালিজম তো সেই কথাটাই বলছে যে পুঁজিবাদ যদি চলে আসে প্রকৃতির যথেচ্ছ ব্যবহার হবে। ঠিক একই রকম ভাবে কমিউনিজমও যদি পুঁজিবাদকে সমর্থন করে তাহলে প্রকৃতির আরো যথেচ্ছ ব্যবহার হওয়ার সম্ভাবনা আছে। তাই সোশ্যালিজমের কথা বলা হয়েছে, যেখানে একটা বিরোধী পক্ষ থাকবে, তারা সবসময় চোখে দেখবে যে সরকার পক্ষ কি কাজ করছে, দরকারে তার বিরোধিতা করতে পারবে, দরকারে আন্দোলন করতে পারবে, ফলে সরকার যখন তার গ্রহণযোগ্যতা হারাবে। তাই সরকারকেও বুঝে শুনে কাজ করতে হয় সোশ্যালিজমের। সেই কারণে ইকো মার্কসিজম এবং ইকো সোশ্যালিজম, ইকো কমিউনিজম নয়। বোঝা গেল জিনিসটা যেটা বললাম? একটু উত্তর দিলে ভালো হয়। হ্যাঁ স্যার, বোঝা গেছে। বুঝে গেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? সেই জন্য ইকো মার্কসিজমে বলছে যে যে কোনো রকম পুঁজিবাদ বিনাশের মধ্যে দিয়েই কিন্তু আমাদের প্রকৃতির ভারসাম্য ফেরাতে হবে। সেক্ষেত্রে এটাকে একটু বড় করি, না হলে বুঝতে পারবে না। আমরা একটুখানি ইকো মার্কসিজমে একটা কবিতা পড়বো। তোমরা নিশ্চয়ই দীনেশ দাসের নাম শুনেছো, হ্যাঁ স্যার। এবং দীনেশ দাসের বিখ্যাত কবিতা হচ্ছে কাস্তে। কাস্তে কবিতা থেকে আমরা একটুখানি অংশ তুলে নিয়েছি। দীনেশ দাসের আরো অনেক কবিতা এই ধরনের ইকো মার্কসিজমের কথা বা ইকো সোশ্যালিজমের কথা বলা হয়েছে। দেখো কাস্তে কবিতায় দীনেশ দাস কি বলছে: ইস্পাতে কামানেতে দুনিয়া কাল যারা করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠুকিতে আজ যারা চূর্ণ বিচূর্ণ, চূর্ণ এ লৌহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে কোলে পরিণত হয় মাটিতে, মাটির মাটির যুগ ঊর্ধ্বে, দিগন্তে মৃত্তিকা ঘনায়ে আসে ওই, চেয়ে দেখো বন্ধু কাস্তেটা রেখেছ কি সানায়, এ মাটির কাস্তেটা বন্ধু। অর্থাৎ যারা যুদ্ধবাজ, দেশের রাষ্ট্রনৈতিক নেতা,
কামানে কামানে ঠোকাঠুকিতে তারা আজ চূর্ণ বিচূর্ণ। এবং এই যে রাষ্ট্রনৈতিক নেতা এদের সাপোর্ট করে তারা ক্যাপিটালিস্টরা। আজকে ধরো এই যে মোদি থেকে শুরু করে বিদেশে পুতিন বা আমেরিকায় যারা যে বিভিন্ন দেশের যারা রাষ্ট্রনেতারা আছে, তারা দেখবে যারা বড় বড় ব্যবসায়ী তাদেরকে সবসময় নিজের দিকে আনতে চায়। কেন? কারণ এই যে দেশের মানে এই ধরনের জিনিসগুলোতে যুদ্ধ, ক্ষমতা দখল, এর পেছনে না সমস্তটাই সরকারি টাকায় হয় না। এর পেছনে অনেক লাভ ক্ষতি, অনেক মানুষের অনেক কিছু জড়িয়ে থাকে, এবং সেক্ষেত্রে এই ব্যবসায়ীদের একটা স্বাভাবিক ইনভলভমেন্ট থাকে। বলছে কি যে এই যে লোহার পৃথিবী তৈরি করেছে এরা যুদ্ধ করে, কলকারখানা তৈরি করে, এই লোহার পৃথিবী কিন্তু আমাদের বিপ্লবের মধ্যে দিয়েই মাটিতে পরিণত হবে। দেখো, লোহা থেকে মাটি, কৃত্রিম থেকে প্রকৃতি, কৃত্রিমতাকে ভাঙো, প্রকৃতিতে ফিরে এসো। মাটির যুগ ঊর্ধ্বে, অর্থাৎ প্রকৃতিকেই সামনে আসতে হবে। দিগন্তে মৃত্তিকা ঘনায় আসে, অর্থাৎ তুমি দিগন্ত জুড়ে দেখো কিভাবে কলকারখানা ভেঙে মাটি হয়ে যাচ্ছে, কিভাবে যুদ্ধের অস্ত্র কামান ভেঙে মাটি হয়ে যাচ্ছে। এবং বলছে এই মাটিতে হলে কি করতে হবে? চাষ করতে হবে মাটিকে, প্রকৃতিকে চাষ করতে হবে, তবেই না প্রকৃতি ডিভিডেন্ড দেবে। তাই বলছে কাস্তে তাকে ধার দিয়ে রেখেছো তো। কাস্তে এখানে কিন্তু বিপ্লবের অস্ত্র অন্যভাবে, মানুষ মারার অস্ত্র নয়, মাটিকে খুঁড়ে তার থেকে ফসল বার করার অস্ত্র। তাই বলছে এ মাটির কাস্তেটা বন্ধু। মাটি কি? মাটি তো প্রকৃতি। একজন মহিলার শ্রেষ্ঠ কীর্তি কিন্তু যদি দেখো ইতিহাসে একটাই, সে সন্তানের জন্ম দিতে পারে। জিনিসটাকে ভুলভাবে নেবে না যে স্যার বলছে মেয়েদের জীবনের লক্ষ্য এটাই হওয়া উচিত। না, লক্ষ্য অনেক বড় হওয়া উচিত, কিন্তু একজন মহিলা শ্রেষ্ঠ কেন পুরুষের থেকে? পুরুষের পক্ষে কখনো কাউকে জন্ম দেওয়া সম্ভব নয়, নারীর পক্ষে সম্ভব। যদি সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয়, মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে হয়, এই নারীর 10 মাসের কষ্ট সহ্য ছাড়া কিছুতেই সম্ভব নয়। তাই নারী শ্রেষ্ঠ সব সময়, যেটা আমার ব্যক্তিগত ধারণা, এই একটাই কারণে যে নারী সন্তান জন্ম দিতে পারে। অর্থাৎ তার মানে এটাই কি তার লক্ষ্য? নয়, তাকে জীবনে সমস্ত কিছু করতে হবে, কিন্তু এত কিছু করার সঙ্গেও সেই একই জিনিস তো পুরুষকেও ইকুয়াল করে দেয়। পুরুষও এই কাজগুলো করতে পারে, নারীও এই কাজগুলো করতে পারে, কিন্তু নারী এগিয়ে থাকে কোন জায়গায় পুরুষের থেকে, যে এত কিছু করার সঙ্গে সঙ্গেও সে কিন্তু ওই বীজের কাজটি করে, জঠরের কাজটি করে। ওই জঠরটি না থাকলে কোনো শিশু ভূমিষ্ঠ হতে পারবে না। নারী আর প্রকৃতি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। সেই প্রকৃতিকে, সেই মাটিকে কর্ষণ করতে হবে কাস্তে দিয়ে। অর্থাৎ কৃষি আমাদের প্রকৃতির কাছে ফিরে আসাটাই আমাদের ভবিষ্যৎ। পুঁজিবাদ থেকে মুক্তি একমাত্র আশ্বাস হচ্ছে প্রকৃতি। পুঁজিবাদকে ধ্বংস করো, ভাঙো, ভেঙে প্রকৃতির কাছে ফিরে এসো, কৃষিকাজে মন দাও। খালি ওই দার্শনিক তত্ত্ব আওড়ালে হবে না যে মন রে কৃষিকাজ জানো না। সেই কৃষিকাজ তো অন্য, ওই কৃষিকাজে হবে না, কাস্তে নিয়ে আসতে হবে। এবং দেখবে যেখানেই তুমি গোটা পৃথিবীর বামপন্থী আন্দোলনের ইতিহাসে যাও, কাস্তে কিন্তু একটা বড় সিম্বল হয়ে থাকে বামপন্থীদের কাছে। এবং আমাদের এখানেও বামপন্থীদের অন্যতম সিম্বল হচ্ছে কাস্তে হাতুড়ি দ্বারা বলা হয়, সেখানে কিন্তু কাস্তেটা থাকে। অর্থাৎ ইকো সোশ্যালিজম কখনো মানে কৃষিকাজকে ছাড়া হবে না। এই একটা কবিতা বোঝা গেল নিশ্চয়ই। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে একটা টপিক, সেটা হচ্ছে তোমাদের বন নিধন, ডিফরেস্টেশন, বন নিধন এবং উপনিবেশিকতাবাদ।
বক্তব্যটায় আমি পরে আসছি, তার আগে একটা ছবি দেখাই। এই ছবিটা কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছি। এই ছবিটা কিসের ছবি সেটা একটু যদি তোমাদের বোঝাই তাহলে সুবিধা হবে। দাঁড়াও, কারেন্ট স্লাইড, বড় করে ছবিটায় আমেরিকার রেড ইন্ডিয়ানদের ওপর ইউরোপীয়রা গিয়ে অত্যাচার করে তাদের সম্পদ দখল করে আছে, রেল লাইন তৈরি করছে। সেই যে দেখো এখানে যে সমুদ্রের ধারে আমেরিকান একটা রেড ইন্ডিয়ান গ্রামের ছবি দেখানো হয়েছে। রেড ইন্ডিয়ানদের গায়ে কিন্তু পোশাক আশাক খুব একটা বেশি নেই, এবং এই যে পেছনে দেখো এদের অংশটা দেখলেই বুঝতে পারবে যে একটা দুটো করে এই রেল লাইন তৈরি হচ্ছে ঠিকই পেছনে, কিন্তু আলটিমেটলি একটা সবুজ জায়গা। সেই সবুজ জায়গাটার কিন্তু এই যে দেখো বাড়ি তৈরি হচ্ছে, গাছপালাগুলো নষ্ট করছে এবং এইরকম একটা নগরায়ন হচ্ছে। উপনিবেশিকতাবাদের তোমরা যদি ছবি দেখো চিরকালই দেখবে যে উপনিবেশিকতাবাদ কিন্তু নগরায়নের সঙ্গে, বা সরি নগরায়ন বললে ভুল হবে, বন নিধনের সঙ্গে বা প্রকৃতিকে নষ্ট করার সঙ্গে মারাত্মকভাবে জড়িত। কেন? উপনিবেশিকতাবাদের শুরুটা একটু আমাদের জানতে হবে। ইউরোপে ধরো যখন রেনেসা বা নবজাগরণ হচ্ছে ওই 1500-1600 শতাব্দী নাগাদ, মূলত কি হচ্ছে আমরা দেখছি এই সময় সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাটা ভেঙে পড়ছে। অর্থাৎ বড় জমিদার মানে রাজা, তার থেকে বড় জমিদার, তার থেকে ছোট ছোট জমিদার, এই যে সমাজের একটা ভাগ, এই ভাগ ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। কেন? কারণ আমি তো জমি থেকে দীর্ঘদিন ধরে কর তুলছি এবং ক্রমশ সেই জমির যে মানে সেই জমির থেকে যারা কৃষিকাজ করছে বা সেই জমিতে যারা শিল্প করছে তারা যে ট্যাক্সটা দিচ্ছে সেটা থেকে আর এত বড় সিস্টেমকে চালানো যাচ্ছে না, বা জনসংখ্যা সীমিত হওয়ায় সেই অর্থে যে বাজার ব্যবস্থাটাও খুব ভালো চলছে, ব্যবসায়ীদের বিক্রি বাটা ভালো হচ্ছে, সেটাও ঠিক নয়। সেই কারণে ওই সমুদ্রের ধারের দেশগুলো ইউরোপের, বিশেষত ইংল্যান্ড, কি করলো, একদল লোক তারা কিন্তু ওই নৌকা টৌকা নিয়ে বাইরে বেরিয়ে গেল নতুন দেশ দখল করার জন্য বা নতুন দেশ খোঁজার জন্য। এবং তারা যখন নতুন দেশ খুঁজলো তারা প্রথমেই দেখলো কোন দেশগুলো প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, এবং প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই দেশগুলিতে তারা দেখলো যে এখানকার মানুষজন কিন্তু খুব বেশি ঝামেলার লোকজন, এরা শান্ত, এরা প্রকৃতিকে সাথে নিয়ে বসবাস করতে ভালোবাসে, প্রকৃতির মতো ছিমছাম ঠান্ডা এদের। সুতরাং আমরা যদি এখন গোলা বারুদ যেগুলো আমাদের আছে এইগুলো নিয়ে এখানে আসি, এদের উপর অত্যাচার করে এদেরকে দখলে যদি আমরা এই জায়গাগুলো দখল করতে পারি তাহলে কি হবে, এই প্রাকৃতিক সম্পদগুলোর আমরা পাবো। এবং এই প্রাকৃতিক সম্পদগুলো আমাদের কি কাজে লাগবে? মশলা আমরা বিদেশে বিক্রি করতে পারবো বা খাবারের কাজে লাগবে। যা এইখানে এই সমস্ত মাটিতে আমরা যদি ফ্রিতে তুলোর চাষ করি, প্রচুর তুলোর চাষ হবে। এবং কারা করবে? এই সমস্ত লোকগুলোকেই আমরা দাসে পরিণত করবো, স্লেভে পরিণত করবো। এরা করবে বিনা পয়সায় বা একদম কম পয়সায়। আমি এখানকার থেকে বড় বড় কাঠ নিয়ে গিয়ে আমার দেশে বাড়িঘর তৈরি করতে পারবো। দেখবি ইউরোপে বাড়িঘর বেশিরভাগ কাঠের, ঠান্ডার জায়গা তো, এবং বাড়ির মেটেরিয়াল হিসেবে কাঠের ব্যবহারটা ওখানে অনেক বেশি। আমি সমস্ত আমার ওখানকার শিল্পের জন্য বা বাজারে বিক্রির জন্য যে কাঁচামাল দরকার সেটাকে এখান থেকে প্রায় বিনা পয়সায় নিয়ে যাব। তাহলে আমি যদি বিনা পয়সায় নিয়ে গিয়ে মালিকদের একটু কম পয়সায় বেচি, মালিকরা আমাদের থেকে কিনবে এবং তারা সেই কাঁচামাল দিয়ে অনেক কম পয়সার প্রোডাকশন করতে পেরে সেই জিনিসগুলোকেই আবার বিদেশে বেচবে। কারণ আমি তো এদেশ থেকে সব তুলো নিয়ে নিচ্ছি, তাহলে এই দেশের লোকেরা জামা কাপড় তো নিজেরা তৈরি করতে পারবে না, তাহলে আমিও ওখান থেকে জামা কাপড় তৈরি করে এনে এদের এখানেই বেচবো। তো এইভাবে যে একটা ব্যবস্থা তৈরি হচ্ছে উপনিবেশিকতাবাদের আন্ডারে, সেক্ষেত্রে কিন্তু সবার আগে যে জিনিসগুলো করা হচ্ছে, ন্যাচারাল রিসোর্স, মিনারেল, খনি, এইগুলোকে আলাদা করা হচ্ছে।
এবং এই জিনিসগুলোকে ধ্বংস করে ফেলা হচ্ছে, জঙ্গল প্রকৃতি প্রায় ধ্বংস করে ফেলা হচ্ছে। ঔপনিবেশিকরাই প্রথম এইগুলো শুরু করে এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাতে ভারতীয় উপমহাদেশ, কারণ এর রিচ সোর্স অফ মিনারেল ছিল, আর দক্ষিণ আমেরিকা যেখানে রেড ইন্ডিয়ানরা ছিল প্রচুর, এই সমস্ত এই দুটো জায়গা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এই দুটো অংশ। এবং প্রচুর পরিমাণে এই বনজ গ্রাম্য আদিবাসী জনগোষ্ঠীকে একদম শ্রমিক থেকে শুরু করে দাসে পরিণত করা হয়। আফ্রিকা মারাত্মক ক্ষতিগ্রস্ত আর একটা জায়গা, ঠিক আছে। 1 মিনিট দাঁড়াও, আমি একটুখানি, প্রিন্সিপাল স্যার ফোন করেছেন, আমি একটু কথা বলে নিই, কথা বলে নিয়ে আমি ওকে। সরি, একটু প্রিন্সিপাল স্যার ফোন করেছিলেন, একটু অ্যাটেন্ড করতেই হলো, কিছু করার নেই। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের এই যখনই ইকো ক্রিটিসিজম পড়বো, এটা একটা বড় অংশ হয়ে থাকে। এবং সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, যদি সাহিত্য পড়তে হয়, আঙ্কেল টমস কেবিন পড়তে পারো, বা আমাদের দেশে যেটা নীল চাষ নিয়ে যে নাটকটা দীনবন্ধু মিত্র লিখেছিলেন, নাটকটার নাম কি যেন ছিল, কারোর মনে আছে? নীল দর্পণ। নীল দর্পণ, একদম, এই তো মনে পড়েছে তোমাদের। তাহলে এই নীল দর্পণটা আমি ভুলে গেছিলাম, বিশ্বাস কর, মাথায় আসছিল না কিছুতেই, প্রিন্সিপালের সঙ্গে সবাই কথা বললাম তো। তো এই নীল দর্পণ নাটকটা পড়তে পারো তোমরা, যে সেক্ষেত্রে কি করে এই যে প্রকৃতির সঙ্গে উপনিবেশিকতাবাদ জড়িয়ে যাওয়া, এই দিক থেকে তোমরা নীল দর্পণ নাটকটাকে পড়তেই পারো, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আছে। তারপরে ধরো সাঁওতাল বিদ্রোহ নিয়ে যে সমস্ত লেখাগুলি আছে, যে সমস্ত উপন্যাস নাটক যেগুলি লেখা হয়েছে, 1084 মান, 1084 মান নয়, তোমার বেশ কিছু লেখা আছে, আশাপূর্ণা দেবীরও আছে, এবং মানে এদের বেশ কিছু লেখায় তুমি দেখবে ওই জঙ্গল জীবন, চট্টি মুন্ডার গল্প, যেটা এখানে জঙ্গল জীবন ভাঙা ধসে যাওয়া, তার সঙ্গে উপনিবেশিকতাবাদ কিভাবে জড়িয়ে আছে, সেগুলো বারবার বারবার দেখানো হয়েছে।
ঠিক আছে, সেগুলো বারবার দেখাবে, যেগুলো তোমরা একটু দেখতে পারো, এই বন নিবেশন উপনিবেশিকতাবাদের উদাহরণ হিসেবে দেখতে পারো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইকো পোয়েটিক্স। তোমাদের সাহিত্য তত্ত্বে একদম শুরুর দিকে যে সাহিত্য তত্ত্ব পড়ানো হয় সেটা হচ্ছে পোয়েটিক্স। অ্যারিস্টটলের পোয়েটিক্স আমাদের পড়ানো হয়। এখন তোমাদের বাংলার ক্ষেত্রে এটা নতুন, আমি জানি না, তোমাদের কি পোয়েটিক্স ইন্ট্রোডিউস করেছিল অ্যারিস্টটল থিওরিতে? হ্যাঁ স্যার, পোয়েটিক্স হ্যাঁ স্যার, আগের সেমে ছিল পোয়েটিক্স। হ্যাঁ, তার মানে তোমরা পোয়েটিক্স ব্যাপারটা জানো। তাহলে পোয়েটিক্স এর ধারণায় আমাদের কি বলা হয়? আধুনিক যুগে পোয়েট্রি বলতে আমরা যা বুঝি, নিশ্চয়ই অ্যারিস্টটলের সময় পোয়েট্রির ধারণা সেই রকম ছিল না, ছিল কি? না ছিল না স্যার। তো। অ্যারিস্টটলের সময় নাটককেই পোয়েট্রি বলা হতো, বা সেই অর্থে আলাদা করে কবিতা, এপিক এই ধরনের কোনো ধারণা আমাদের ছিল না। কিন্তু সেটা অবশ্যই ওই প্রোজ রাইটিং এর থেকে একটু আলাদা, একটু ডেকোরেটিভ লেখা। তো পোয়েটিক্স বলতে আমরা এখন যেটা বুঝি কবিতা তত্ত্ব। তাহলে ইকো পোয়েটিক্স কি? ইকো পোয়েটিক্স আসলে কবিতার এমন একটি ধারা যেখানে প্রকৃতিকে তার উপযুক্ত পার্থিব দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে গোটা পৃথিবীকে মানুষের ঘরের সাথে তুলনা করা হয় প্রথমত। অর্থাৎ আমার ঘর বলতে আমি যে চার দেওয়ালে আছি, এই যে এখন যে ঘরে বসে আমি তোদের পড়াচ্ছি, তোরা যে ঘরে বসে পড়াশোনা করছিস সেটা নয়। তোর ঘর বিশদ অর্থে তোর গ্রামও নয়, তোর দেশও নয়, গোটা পৃথিবীর যে প্রকৃতি, তুই ইন্ডিভিজুয়াল বলে আর কেউ নোস, তুই বলে আর কেউ নেই, এই ধারণাটাতেই তুই বলে আর কেউ নেই। একজন মানুষ সে গোটা মানব সমাজের একজন রিপ্রেজেন্টেটিভ, গোটা মানব সমাজের একজন প্রতিনিধি, এবং সেই হিসাবে তার ঘর হচ্ছে গোটা প্রকৃতিটা, গোটা পরিবেশটা। প্রথম কথা ইকো পোয়েটিক্সের সেটা, এবং এই পৃথিবী, মহাবিশ্ব এবং মানুষের অবস্থা ইত্যাদি সম্পর্কে একটা ধারণা বা আলোচনা এখানে কবিতার মাধ্যমে করা হচ্ছে। কিভাবে? ডাইরেক্ট থিওরি বলা হয় না, আমরা কবিতাগুলো যখন পড়বো ইকো পোয়েটিক্সের তখন আমরা এই আলোচনায় আসবো, এবং সেই সাথে কি কি জুড়ে যাচ্ছে? মানুষের স্মৃতি, সত্তা, সংস্কৃতির আলোচনা। অর্থাৎ প্রকৃতির অংশ হিসাবে প্রকৃতিকে ঘর বানিয়েছে মানুষ, সেই বিষয়টা কিভাবে মানুষের সত্তা অর্থাৎ মানুষের আত্মনির্মাণ, তার স্মৃতি, তার মেমোরি এবং তার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে যায়। সংস্কৃতির সঙ্গে জড়াচ্ছেই, স্বাভাবিক, আমি কবিতাটা লিখছি সেটাই তো সংস্কৃতির অংশ। আমি প্রকৃতিকে হাতে নিয়ে বাঁচছি, সেটা আমার বেঁচে থাকার যে পদ্ধতি, সেটা আমার সংস্কৃতির অংশ। সেটা আমার নিজেকে নির্মাণ করে, আমার ভাব, আমার বোধ, আমার ধারণাকে নির্মাণ করে, সেটা আমার সত্তা। এই আলোচনাগুলোই ইকো পোয়েটিক্সের বিষয়। এখন তাহলে একটা দুটো উদাহরণ দিকে, একদম ছোট্টবেলায় পড়া একটা কবিতা নবকৃষ্ণ ভট্টাচার্যের, তুই পড়েছিলিস না? ওই মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এবং তার সঙ্গে ওখানে এই কবিতাটার আরো একটা অংশ আছে, ওই অংশটাও একই, আমি এই অংশটা নিয়েছি। পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি চাই, ছয় পায়ে পিলপিল চলি। এইগুলো কি? প্রকৃতির বাস্তবতা। মৌমাছির মধ্যে দিয়ে আমি কর্তব্য পরায়ণতা দেখছি, তার কাজ আছে, সে কাজে সময় নষ্ট করছে না, সে কিন্তু তার কাজটা ঠিক ঠিক করে যাচ্ছে, সে মধু আহরণ করছে। পিপিলিকা, সেও খাবার সঞ্চয় করে রাখছে। এই কবিতাগুলোর মধ্যে দিয়ে আমাদের কি শেখানো হচ্ছে? যে মানুষেরও প্রকৃতির অংশ হিসাবে কি কাজ আছে। প্রকৃতি থেকে খাদ্য আহরণ করা খালি নয়, প্রকৃতি থেকে মানুষ কর্তব্য কর্মের ধারণাগুলোও শিখতে পারে। এবং সেটা কারা শেখাচ্ছে? পিঁপড়ে, মৌমাছি, অর্থাৎ প্রকৃতির ছোট ছোট অংশ কিভাবে আমাদের বেঁচে থাকার জন্য জরুরি, কেন জরুরি, এই কবিতাগুলোর মধ্যে দিয়ে কিন্তু সেই জিনিসগুলো আসছে।
এবং এই যে এখানে পিঁপড়ে মৌমাছি এদেরকে একদম ভাই তুমি একদম এই যে পার্সনিফিকেশন অর্থাৎ এদের মানবীকরণ করা হয়েছে, এর সঙ্গে কিন্তু আমরা মানুষকে জুড়ে দিচ্ছি। মানুষের সঙ্গে এদের কোনো আর পার্থক্য থাকছে না। আমাদের কবিতাটা পড়ে একবারও মনে হচ্ছে না এখানে পিপিলিকা একটি পিপিলিকা, এমন যেন মানুষ মানুষ মনে হচ্ছে। অর্থাৎ আমি নিজেকে প্রকৃতির অংশ হিসাবে দেখছি, নিজেকে আলাদা করে দেখছি না, প্রকৃতির প্রত্যেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীর সঙ্গে আমি নিজেকে জুড়ে দিচ্ছি, তাদেরকে আমার ভাই মনে করছি। অর্থাৎ আমরা শেয়ার করছি কমন একটা জায়গা, প্রকৃতি। সেইটা যখন কবিতার মাধ্যমে ফুটে উঠছে তখন সেটা ইকোপোয়েটিক্স হয়ে যাচ্ছে। এবার তাহলে কি খালি একরকম না, ইকোপোয়েটিক্স এর আরো এক ধরন ব্যাপার আছে। কিরকম? এর একটা সিরিয়াস ব্যাপার আছে। জীবনানন্দ দাশের রূপসী বাংলার শেষের দিকের একটা কবিতা সোনার খাঁচার বুকে, এই কবিতাটা শুরুর দিকের আমি অংশটা কোট করেছি। কিরকম? সোনার খাঁচার বুকে রহিব না আমি আর সুখের মতো, কি গল্প শুনিতে চাও তোমরা আমার কাছে, কোন কোন গান বলো, তাহলে এ দেউলের খিলানের গল্প ছেড়ে চলো, উড়ে চলো। কোথায় যাব? এই দেউল খিলান অর্থাৎ নগরায়নের গল্প ছেড়ে আমি কোথায় যাব? আমাকে যদি তোমরা বলো সুখ, সুখ পাখি কি করে, সে তো দীর্ঘদিন বাঁচে, সে নাকি ইতিহাসের গল্প বলে, প্রাচীন ভবিষ্যৎ সব জানে। তাহলে সেই যে সুখ পাখির মতো আমি গল্প বলবো, আমি কি গল্প বলবো, কোন গল্প বলবো? তাহলে গল্প মানুষ কোনটাকে বলে? যেটা চলে গেছে, হয়ে গেছে, যেটা অতীত ছিল। নগরায়ণটা আমার বর্তমান, কিন্তু আমি যে অতীতের গল্প বলবো সেটা কোন অতীতের গল্প? যেখানে গভীর ভোরে নোনা ফল পাকিয়াছে, আছে আতা বন, পৌষের ভিজে ভোরে আজ হায় মন যেন করিছে কেমন, চন্দ্রমালা রাজকন্যা মুখ তুলে চেয়ে দেখো, সুধাই শুনলো, কি গল্প শুনিতে চাও তোমরা আমার কাছে, কোন গান বলো, আমার সোনার খাঁচা খুলে দাও, আমি যে বনের হীরামন। অর্থাৎ কোন গল্প আমি শোনাবো? আমি শোনাবো প্রকৃতির গল্প। গভীর ভোরে নোনা ফল পাকিয়াছে, আছে আতা বন, পৌষের ভিজে ভোর শিশির, আজ হায় মন যেন করিছে কেমন। এগুলো তো আর নেই, এগুলো আর খুঁজে পাওয়া যায় না। কি আছে এখন? দেউল খিলানের গল্প, বাড়িঘর তো তৈরির গল্প। প্রকৃতির মধ্যে বাঁচার ব্যাপার নেই, এখন নগর আছে, নগরায়ন আছে, তোমার পায়রার ঘরের মতো বাড়ি আছে। তাহলে ইকোপোয়েটিক্স এর এই আর একটা জায়গা, ল্যামেন্টেশন। প্রকৃতি যে হারিয়ে গেছে এবং সেই প্রকৃতিটাই যে আমাদের দরকার, সেখানে ফিরে যাওয়াটা খুব দরকার, যেটা আমরা হারিয়ে ফেলেছি, সেটা খুব স্পষ্ট। এই উদগ্র বাসনাটা স্পষ্ট। তোমরা, আমি রূপসী বাংলার একটা কবিতা তুলে ধরেছি, তোমরা জীবনানন্দ দাশের গোটা রূপসী বাংলাটা পড়ো, প্রত্যেকটা কবিতায় তোমাদের মনে হবে কি উদগ্র কবির একটা বাসনা সেই গ্রাম্য জীবনে ফিরে যাওয়ার, বাংলার গ্রাম্য জীবনে ফিরে যাওয়ার। এখন জীবনানন্দ কি ইকোপোয়েটিক্স এর কথা ভেবে এসব লিখেছে? না। আসলে আমি বারবার বলেছি যে থিওরি কিন্তু পড়তে গেলে এটা ভাববে না যে আমি যে টেক্সটটা অ্যানালিসিস করছি সেটা লেখক এই থিওরিটিকে মাথায় দিয়ে লিখেছে। না, থিওরির পাঠ দুরকম হয়। এক, থিওরিটাকে মাথায় রেখে যে টেক্সট লেখা হয় সেটা ডাইরেক্ট টেক্সট, আর কিছু ক্রিয়েটিভ টেক্সট থাকে যেগুলো লেখা তো হয় কিন্তু ওই থিওরি দিয়ে আমরা সেগুলো অ্যানালিসিস করার চেষ্টা করি। দুটোকে কিন্তু এক করে ফেলবে না, ঠিক আছে? এটা যে কোনো থিওরি পড়তে গেলে মাথায় রাখবে। এরপরে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে এনভায়রনমেন্টালিজম। এই যে ধরো এত বড়, আমার প্রায় প্রায় ক্লাসটা শেষের দিকে, আমি একটু বেশিক্ষণ ধরে ক্লাস নিই কারণ আমার তো রেগুলার নেওয়ার সময় থাকে না, তোমাদের তো নিজের ইংরাজির ক্লাস নিতে হয়, সেজন্য আমার ক্লাস যে কটা থাকবে একটু বড় বড় হবে, একটু মানিয়ে নেবে। হ্যাঁ, তো এনভায়রনমেন্টালিজম নিয়ে আমরা এরপরে পড়বো। এই এনভায়রনমেন্টালিজমটা কি? পরিবেশবাদ।
এটা কিন্তু একটা রাজনৈতিক আন্দোলন, ঠিক আছে? এর আগের দিন আমরা বলেও ছিলাম কিছুটা যে এই ইকোক্রিটিসিজমের আন্দোলনের একটা অংশের সঙ্গে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, পলিটিক্যাল মুভমেন্ট। এটাকে রাজনৈতিক আন্দোলনের হিসাবেই দেখা হয়। এই যে আমরা আগের ক্লাসে এবং আজকের ক্লাসে এতগুলো ট্রেন্ড দেখলাম, বোঝার, পড়াশোনা করার, এই যে এতগুলো ট্রেন্ড দেখলাম, সেইটাকে যদি এক ছাতার তলায় নিয়ে আসি তাহলে দেখবো এইগুলো কিন্তু এই পরিবেশবাদটা তৈরি হয়েছিল বলে 70-এর দশকে, তার থেকে এই জিনিসগুলো আসছে। পরিবেশবাদ রাজনৈতিক আন্দোলন, কিন্তু এই রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে আমরা কোথাও গিয়ে সাহিত্যকে পড়া শুরু করলাম। যেমন আমরা যদি মার্কসিস্ট কালচারাল অ্যানালিসিসের কথা ভাবি তাহলে দেখবো যে আগে মার্কসিজম এসছে এবং তারপরে সেই মার্কসিজমের ধারণাটাকে চশমাটাকে চোখে দিয়ে আমি দেখতে চাইছি যে বাবা সাহিত্যের মধ্যে কোথায় এই ধারণাগুলো আছে। ঠিক একই রকম আগে পরিবেশবাদ এসছে, পরিবেশ নিয়ে মানুষ ভাবা শুরু করেছে, সেটাকে একটা সামাজিক আন্দোলনের জায়গা দিয়েছে এবং তারপরে মানুষ ভেবেছে আরে এর এজেন্ডাটাকে স্ট্রং করতে গেলে হয় একে নিয়ে সাহিত্য লিখতে হবে, না হলে আমাদের সাহিত্য সংস্কৃতিতে এই জিনিসটা যে আগে থেকেই ছিল সেটা প্রচার করতে হবে। তখন কিন্তু এই বাকি পড়াশুনোগুলো যেগুলো আমরা এতক্ষণ ধরে করলাম সেই জিনিসটা আসে এবং সবার শেষে যেটা পড়তে হয় যে এই যে ঘিরে আছে এটাকে যে বাউন্ডারিটা, সেটা কিন্তু আসলে এনভায়রনমেন্টালিজম বা পরিবেশবাদ, যেটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন এবং ইউরোপে 70-এর দশকে হয়েছিল এবং কারখানাগুলো থেকে শুরু হয়েছিল খুব অদ্ভুত ভাবে। আবার আমি বলবো অদ্ভুতের কি আছে, একটু আগে তো আমরা বললাম যে কারখানাতেই তো শ্রমিকেরা সব থেকে বেশি ডিপ্রাইভ হয়, তারাই তো প্রকৃতির দিকে ফিরে আসতে চাই, কারণ কারখানায় তো দূষণও আছে, তাদের ক্রমশ শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ছে, আমি তোমাকে বলি, আমার আমার নিজের দাদু এর ভিক্টিম। ছাপাখানায় কাজ করতো আমার দাদু, দেশভাগের পরে ওই পার থেকে এপারে যখন আসে, এসে ওই 55 সাল নাগাদ 50 ছাপাখানায় কাজ করা শুরু করে। হ্যাঁ, ছাপাখানা কালি, তোমরা জানো ছাপাখানার কালি, তাতে কার্বন প্রচন্ড বেশি এবং আরো কিসব কেমিক্যাল থাকে। তো ছাপাখানায় কাজ করতে করতে দাদুর ওই কালি চোখে মুখে নাকে গিয়ে ক্যান্সার হলো, ও মারা গেল। তারপরে বাবাদের একটা দীর্ঘ স্ট্রাগলে কেটেছে, সেগুলো পরের ব্যাপার। কিন্তু এই যে লোকটা মারা গেল তার মূল কারণ কিন্তু এই কারখানার দমবন্ধ পরিবেশ এবং ওই কার্বনের কালি নিয়ে কাজ করা। তাহলে এই জিনিসটা তো খালি আমার সাথে হয়নি, গোটা পৃথিবীতে বিভিন্ন কারখানায় বিভিন্ন শ্রমিকদের সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে এইরকম ঘটনাগুলি ঘটেছে। ফলে তারা ইউরোপে, যেহেতু ইউরোপীয় শিল্প বিপ্লব এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ইতিহাসটা সব থেকে দীর্ঘ প্রসারী, সেখানেই প্রথম কিন্তু তারা এই 70-এর দশকে আন্দোলন শুরু করলো এবং সেক্ষেত্রে যখনই সেটার একটা লিটারারি দিক এলো তখন প্রথম যার কথা বলতে হয় সেটা হচ্ছে র্যাচেল কার্সন। 1962 সালে তিনি সাইলেন্ট স্প্রিং বা নীরব বসন্ত বলে একটি বই লেখেন এবং এই বইতে তিনি শিল্পে ব্যবহৃত কীটনাশকের ক্ষতিকারক দিকগুলি নিয়ে নানা রকম প্রশ্ন এবং প্রভাব সম্পর্কে নানা রকম ধারণা ব্যক্ত করেছেন। এই প্রথম একটা বই লেখা হলো যেটা সাহিত্য, কিন্তু সাহিত্যে এই ধরনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে। এরপরেই কিন্তু ইকোক্রিটিসিজম এই সমস্ত কিছুর সূত্রপাত। তাহলে বোঝা গেল এই জিনিসটা, এইটাই হচ্ছে ইকোক্রিটিসিজমের ব্যাপার, আর সেরকম কিছু পড়ার নেই এখান থেকে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এইবার 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 একটা হোমওয়ার্ক দেব, এই হোমওয়ার্ক একটা দেব। হোমওয়ার্কটা কি করতে হবে, তোমাদের নিজেদের রেডি করতে হবে, করে অরিজিৎ স্যারকে জমা করবে এবং সেটা অরিজিৎ স্যার আমাকে পাঠিয়ে দেবে। যেমন পরীক্ষায় খাতা জমা করে স্ক্যান করে ঠিক ওইভাবে জমা করবে, ঠিক আছে? আমি তোমাদের একটা গান শোনাবো, এই গানটাকে তোমাদের ইকোক্রিটিসিজমের অ্যাঙ্গেল থেকে, তোমরা সবাই গানটা জানো, তোমরা নিজেরাও শুনতে পারবে ইউটিউব থেকে যে কোনো সময়। আমি আজকে শোনাবো, তোমাদের কাজ হচ্ছে এই সদ্য থিওরিগুলো পড়বে, এইগুলোকে মাথায় রেখে গানটা শোনা এবং আমাকে উইদিন আ উইক এই গানটাকে কি করে ইকোক্রিটিসিজমের চোখ দিয়ে অ্যানালিসিস করা যায় সেটা 1000 শব্দের মধ্যে লিখে দেবে। কি বললাম বোঝা গেল? এবং সেটা কিন্তু অরিজিৎ স্যারকে পাঠাবে। এই ধরনের কাজগুলো যদি আমরা করতে না শিখি তাহলে হবে না। তোমরা সবার আগে আমার এই মেল আইডিটা বা এটা লিখে রাখতে পারো, এখানেও তোমরা ডাইরেক্ট পাঠাতে পারো।
এটা আমার মেল আইডি দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর না হলে অরিজিৎ স্যারের মাধ্যমেও পাঠাতে পারো। ঠিক আছে, এটা এটা নোট করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমার কন্ট্যাক্টটা, এখানেও পাঠাতে পারো বা অরিজিৎ স্যারের মাধ্যমেও পাঠাতে পারো। কিন্তু তার আগে চলো এবার গানটা একটু শুনি। ঠিক আছে, বোঝা গেছে তো তোমাদের ইকো ক্রিটিসিজমের বিষয়টা? মোটামুটি ধারণাটা তৈরি হয়েছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে কিন্তু হয়েছে। কাজটাও কিন্তু করতে হবে বাবা, কাজ না করলে, হাতে গরমে না শিখলে কিন্তু কোনো কিছু শেখা যায় না। চলো এবার একটু গানটা শুনি, শুনে তোমাদের আমি সেই গানটা শুনে আমরা আজ এই ক্লাসটা শেষ করব। এই গানটা আমার খুব প্রিয় একটা গান। গানটা শোনো, শুনে এই গানটাকে কিভাবে ইকো ক্রিটিসিজমের মধ্যে দিয়ে ভাগ করা যায় কিনা, না করা গেলে কেন, করা গেলে কেন, সবটাই তোমাকে লিখে জানাতে হবে। ঠিক আছে? শহরের উষ্ণতম দিনে পিছ গলার তুরে স্যার শোনা যাচ্ছে না। কম আছে। সাউন্ডটা কম আসছে। সাউন্ডটা কম আসছে, আচ্ছা ঠিক আছে, সাউন্ডটা কম আসছে সেটাকে বাড়িয়ে দিচ্ছি, কিন্তু একদমই শোনা যাচ্ছে না এরকম তো হওয়ার কথা নয়। দাঁড়াও আর একবার আমরা শুরুতে দিতে হবে। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার, এবার ঠিক হ্যাঁ আছে। স্যার ঠিক আছে। শহরের উষ্ণতম দিনে পিছ গলার তুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম, আর কি বা দিতে পারি পুরনো মিছিলে, পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থত মতো এই শহরে রডোডেনড্রন তোমায় দিলাম আজ। কি আছে আর গভীর রাতে নিয়ন আলোয় আলোকিত যত রেস্তোরাঁয়, সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটা, সব থেকে উঁচু ছাদ তোমায় দিলাম আজ। পারবো না দিতে কাশফুল আর ধানের গন্ধ, স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে আজ ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের আজন্ম আশ্বাস তোমায় দিলাম আজ। শহরের কবিতার ছবি সবই তোমায় দিলাম আজ। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে, পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি,
সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার তত মতো এই শহরে রডোডেনড্রন। তোমায় দিলাম আজ, তোমায় দিলাম আজ, তোমায় দিলাম আজ, তোমায় দিলাম আজ। গানটা শুনলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শুনলাম। একদম গানটার লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যারা রাজ কলেজে তাদের পক্ষে সুবিধা হবে। লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম। আমার মেল আইডি তোমরা দেখেছো, আমি আর একবার তাও লিখে দিচ্ছি। পেয়েছো মেল আইডি pallabdas@mankorcollege.ac.in। এবং এখানে তোমাদের যেটা করতে হবে, এই গানটাকে ইকোক্রিটিক্যালি অ্যানালাইজ করবে উইদিন 1000 ওয়ার্ডস। টাইপ ফাইপ করার দরকার নেই, খাতায় লিখবে, ঠিক আছে? খাতায় লিখে ছবি তুলে যেমন স্ক্যান করে তোমরা পরীক্ষার সময় পাঠিয়েছিলে, ঠিক সেই রকম নিজের নামটা লিখবে, কোন কলেজ লিখবে, ঠিক আছে? নিজের নাম, কোন কলেজ, সেটা লিখে একটু আমাকে পাঠাবে। কারণ আমি যে থিওরিটা পড়াচ্ছি তোমরা বুঝেছো কিনা সেটাও তো আমার একটু জানার দরকার, তাই না? আর একদম, সুতরাং এইটা একটু করো, তাতে করে আমার সুবিধা হবে বোঝার। আর দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ হয়তো আমার একটু দেখে, হ্যাঁ রিম্পা বলো। স্যার কত শব্দের মধ্যে লিখতে বললেন তাও? 1000 মিনিমাম, ঠিক আছে? 700 থেকে 1000, 700, 300 ওয়ার্ড নয়, 700 থেকে 1000-এর মধ্যে লেখো না। 700-র নিচে এটা লেখা সম্ভব নয়, ঠিক আছে? একদম তোমরা তো থিওরি গুলো পড়লে, এবং আশা করি তোমরা ওই স্যারের থেকে একটু নিয়ে নিও। স্যারের কাছে আমার লিঙ্কটা শেয়ার করে দেওয়া থাকে। তোমাদের ওই আগের দিনের পিপিটিটা নিয়ে নিও, এবং আজকের পিপিটিটাও বা আজকের ক্লাস রেকর্ডিং এর লিঙ্কটাও আমি দিয়ে দেবো, সেটাও একটু নিয়ে নিও। নিয়ে তোমরা ক্লাস দুটো শুনে, থিওরি গুলো শুনে তোমরা এটা একটা লেখার চেষ্টা করো, ঠিক আছে? সবাই একটু লেখো, এবং ঠিক আছে, দেখো কি হয়। আর এরপরে আমরা পোস্ট কলোনিয়ালিজম ব্যাপারটা নিয়ে একটু পড়বো। পোস্ট কলোনিয়ালিজম এর পরে যখন আমরা যে ক্লাসে পড়বো, সেটা পড়ার আগে আমি তোমাদের বলবো, ভারতবর্ষের যে উপনিবেশিকতার যে ইতিহাস, সেটা একটুখানি যদি ইউটিউব বলো বা কোনো বই টই যদি কিছু থাকে, হালকা একটা ধারণা রেখো। ভারতবর্ষের যে উপনিবেশিকতার ইতিহাস, তার সম্পর্কে হালকা একটু ধারণা রেখো। এবং সেই সঙ্গে খ্রিস্টান মিশনারি, তারপর ধরো শ্রীরামপুর মিশনারি, এদের কাজকর্মগুলো, এই সম্পর্কে একটুখানি হালকা ধারণা রেখো। কারণ কলোনিয়ালিজমটা না বুঝলে পোস্ট কলোনিয়ালিজমটা সেই অর্থে বোঝা যাবে না, ঠিক আছে? তাহলে আজকের মতো এইটুকু থাক। আর তোমাদের কারোর কি কোনো কোয়ারি আছে, কোনো প্রশ্ন আছে? এবার কিন্তু তোমরা প্রশ্ন করতে পারো। স্যার হুম, বলছি গ্রিন স্টাডিজ, এটা যখন বলেছেন আমার একটু অসুবিধা হচ্ছিল, এটা একটু ছোট করে বলে দিন না স্যার। গ্রিন স্টাডিজের ব্যাপারটা, আচ্ছা ঠিক আছে, তুমি মাইকটা মিউট করে দাও, নাহলে যেটা হয় সেটা হচ্ছে ইকো হচ্ছে। গ্রিন স্টাডিজ, দেখো একটা কথা মাথায় রাখতে হবে, গ্রিন যখনই বলা হয়েছে তার মানে বুঝতে পারছো প্রকৃতি নিয়ে এই পড়াশোনাটার কথা বলা হচ্ছে। এবং প্রকৃতিকে এখানে কিভাবে দেখানো হচ্ছে না, আমরা তো অনেকগুলো পড়লাম যেখানে ধরো কোথাও মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্কটা ধরা দেখা হচ্ছে, কোথাও প্রকৃতিকে বুঝে মানুষকে বোঝা হচ্ছে, কিন্তু এখানে প্রকৃতিকেই বড় জায়গাটা দেওয়া হয়েছে গ্রিন স্টাডিজে, এবং বলা হয়েছে মানুষের পার্থিব অস্তিত্ব, তার থাকা না থাকা, সমাজ এবং সাংস্কৃতিক উন্নয়ন, এর সবকিছুর জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রকৃতি, এবং প্রকৃতির পার্থিব অস্তিত্বটাকে স্বীকার করে তার ইম্পর্টেন্সটা স্বীকার করা। এবং সেক্ষেত্রে একটা জিনিস বলা হয়েছে যে ধরো আমরা যারা সাহিত্যের ছাত্র বা যারা ভাষা তত্ত্বের ছাত্র, তারা একটা জিনিস বলি যে কোনো একটা
জিনিস সম্পর্কে আমরা তার সম্পর্কে ধারণাটা পাই ভাষার মধ্যে থেকে। অর্থাৎ ওই যে বলেছিলাম যে ধরো তখন কলম বলেছিলাম, বই, বাংলায় তুমি বলছো বই, হিন্দিতে বলছো কিতাব, ইংরেজিতে বুক, এবং তুমি যখন এই শব্দটা শুনছো তখন তোমার কিন্তু বই জিনিসটা কি সেই সম্পর্কে ধারণাটা তোমার মাথায় চলে আসছে। সেই রকম প্রকৃতি পরিবেশ এই দুটো কথা যখন শুনছো তোমার মাথায় কিন্তু একটা টার্ম কাজ করছে, হ্যাঁ এটাকে প্রকৃতি বলে, এটাকে পরিবেশ। প্রকৃতি পরিবেশ মোটামুটি এই গল্প। কিন্তু গ্রিন স্টাডিজ নিয়ে যারা বলছেন তারা বলছেন না, খালি ওই একটা শব্দ শুনে কিছু ধারণা করে নিলাম যে এইটাই প্রকৃতি, এইভাবে প্রকৃতির ধারণা রাখলে আর চলবে না। হাতে গরমে জিনিসটাকে বুঝতে হবে, ফিল করতে হবে যে তোমার চারপাশে যে প্রকৃতি, সেই প্রকৃতি কিভাবে তোমার সঙ্গে আছে, বা তুমি প্রকৃতির জন্য তুমি কেন বেঁচে আছো, সেটার একটা সম্যক ধারণা রাখতে হবে। প্রকৃতিকে খালি বইয়ের একটা শব্দ করে দিলে হবে না। গ্রিন স্টাডিজে প্রকৃতি সম্পর্কে এই পড়াশোনাটাই করা হয়, প্রকৃতিকে সামনে রেখে মানব সমাজ, মানুষের বিবর্তন, তার বেঁচে থাকা না থাকা কিভাবে প্রকৃতির সঙ্গে নির্ভরশীল সেটা এখানে দেখানো হয়। যেমন ধরো যে উদাহরণ হিসেবে দেখিয়েছিলাম যে ঝর্ণা কবিতাটায় সত্যেন্দ্রনাথ দত্ত যতই ঝর্ণার সৌন্দর্যের বর্ণনা দিক একজন দার্শনিকের মতো, রোমান্টিক কবির মতো, তিনি কিন্তু ইগনোর করতে পারছেন না যে আমাদের এই কৃষিকাজ, মাটিকে যে ধূসর মরুভূমিকে সবুজায়ন করা এবং মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য এই ঝর্ণা, জল, নদী এগুলোই দায়ী। তাই তিনি বলছেন যতই সৌন্দর্যের বর্ণনা দিক, শুরু করুন উনি ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা দিয়ে, ওনাকে কিন্তু বলতে হয়েছে এসো তৃষ্ণার দেশে এসো কলহাস্যে, বা ধূসরের উসরের করো তুমি অন্ত, শ্যামলিয়া ও পরশে করো গো শ্রীমন্ত। তাহলে অন্যান্য গুলোতে যেমন প্রকৃতিকে কোথাও গিয়ে মানুষকে প্রকৃতির অংশ হিসেবে দেখানো হচ্ছে, বা এক মানুষকে বুঝতে গেলে আগে প্রকৃতিকে বুঝতে হবে, সেইগুলো বলা হচ্ছে। এখানে কিন্তু গ্রিন স্টাডিজে প্রকৃতিকে একদম আগের দরজাটা দেওয়া হচ্ছে, সামনের দরজাটা, সব থেকে বড় দরজাটা দেওয়া হচ্ছে যে প্রকৃতি আসো, প্রকৃতির উপর নির্ভর করেই বাকিটা। তাই এটা গ্রিন স্টাডিজ। বোঝা গেল রিম্পা? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, আচ্ছা, ঠিক আর আছে, কারোর বুঝতে কোনো প্রশ্ন পেরেছি। আছে? ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন আছে কি? স্যার তাহলে বলছি আপাতত যখন এই মনে গান, হচ্ছে দাঁড়াও। স্যার হ্যাঁ জয়তী বলো। বলছি হ্যাঁ বলছি এই গান যখন গাওয়া হয়েছে তখন তো নিশ্চয়ই গায়ক এই তত্ত্ব নিয়ে ভাবেনি যে ক্রিটিসিজম তত্ত্ব হিসাবে উনি গানটা গেয়েছেন, মানে ক্রিটিসিজম না, তত্ত্বটা একদমই না। লুকিয়ে থাকবে। আমি ওইটাই একদম ঠিক জায়গাটা ধরেছো যে সবসময় যে লেখাটা তত্ত্বটাকে মাথায় রেখে হতে হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই। তত্ত্বটাকে মাথায় রেখে, তত্ত্বের কাজ করে সমালোচকরা, তত্ত্ব নিয়ে কাজ করে সমালোচকরা, তারা যখন লেখাটাকে বোঝাবে বা লেখাটাকে বোঝার চেষ্টা করবে, তারা দেখবে যে সেই তত্ত্বটা দিয়ে লেখাটাকে পড়া যাচ্ছে কিনা বা গানটাকে ভাঙা যাচ্ছে কিনা। ঠিক আছে, মহিনের ঘোড়া, লাস্ট তোমাদের যে গানটা শোনালাম রোডোডেনড্রন, সেটা আলটিমেটলি মহিনের ঘোড়াগুলির গান, এরা বাংলা ব্যান্ড মহিনের ঘোড়াগুলি, তার অন্যান্য গান শুনতে পারো। সেই সময় তারা যে প্রকৃতির কথা মাথায় রেখে লিখেছে, হয়তো তারা এইটা ভেবেছে যে হ্যাঁ, যে আমরা আর সেই গ্রাম্য প্রেমে ফিরে যেতে পারবো না, প্রকৃতির প্রেমে ফিরে যেতে পারবো না, এই প্রেমটা হবে খুব শহরে। কিন্তু এইটাকে যে এত কঠিন কঠিন নাম দিয়ে ব্যাখ্যা করা যায়, ইকো ক্রিটিসিজম, পরিবেশবাদ, এইসব কিন্তু মাথায় আসে না মানুষের। ঠিক আছে, মানুষ যখন লেখে তখন আচ্ছা, কিন্তু এত কঠিন কঠিন তত্ত্ব মাথায় আসে না। মানে আর যখন কারো লেখা হয় বা যখন গাওয়া হয় তখন এই ক্রিটিসিজম তত্ত্বটা মাথায় থাকে না, ওরা শুধু নিজেরা লিখে যায়। আমি বলছি না যে ক্রিটিসিজম তত্ত্বটা মাথায় থাকে না, আমি বারবার একটা জিনিস আচ্ছা, বলছি যে এই এত ভাবগম্ভীর বিষয়গুলো মাথায় থাকে না, কিন্তু বেসিক যে জিনিসটা সেটা তো আছেই। সেটা তো আছেই যে আমি গ্রামটাকে মিস করছি, প্রকৃতিকে মিস করছি, আমরা নগরায়নে পৌঁছে গেছি। এই বেসিক ধারণাটা থেকেই তো এই গানটার উৎপত্তি। এই বোধটুকু না থাকলে তো এই লেখাটা হতো না। কিন্তু এই হ্যাঁ বোধটুকুকে আরো বিকশিত করে যে এত বড় থিওরির চেহারা দেওয়া যায়, আমার মনে হয় না এই সেই জিনিসটা থাকে কারোর মাথায়। ঠিক আছে, সেটাকে নিয়ে ঠিক আমরা আছে। ক্রিটিকরা কাজ করি, কিন্তু তার যে কোরটুকু, তার যে নির্যাসটুকু, সেই নির্যাসটা, সেই বোধটা তো থাকবেই যে আমি এই জিনিসটাকে মিস করছি, না হলে আমি লিখবো কেন, তাই না? হ্যাঁ হ্যাঁ,
যেমন ধরো বুঝেছি স্যার। মার্কস কিন্তু কোনোদিন বলে যাননি যে তার তত্ত্বটার নাম দেওয়া হোক মার্কসিজম। মার্কসিজম জানতেন না। জিনিসটা বুঝতে পারছো তো? পরবর্তীকালে হ্যাঁ আমরা স্যার। সেটাকে মার্কসিজম বলেছি। জিনিসটা এই ধারণাটা হলেই হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, আর কারোর কিছু বোঝার আছে? স্যার বলছিলাম হ্যাঁ আপনি যে স্ক্রিনে হ্যাঁ বলো। সুকৃতি হঠাৎ করে লেফট হয়ে গেল কেন? যা, এত কথা বলতে বলতে ছট করে চলে গেল। সুকৃতি কোন কলেজের? রাজ কলেজের না আমাদের মানকর কলেজের? রাজ কলেজে স্যার। রাজ কলেজের। তাহলে ওর যদি কোনো প্রবলেম থাকে তোমরা কেউ একটুখানি, আমি তো ফোন নাম্বার আমার পিপিটিতে দেওয়াই থাকে, ওর কোয়ারিটা যদি পারো তো কেউ পাঠিয়ে দিও বা ওকে বলো পাঠিয়ে দিতে, ঠিক আছে? আর কারোর কিছু? ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করি আমরা। হ্যাঁ, সবাই ভালো থেকো, সাবধানে থেকো সবাই খুব। বর্ধমান বা মানকরে যারা আছো সবাই খুব সাবধানে থেকো, নিজের শরীর সম্পর্কে সচেতন থেকো, বাড়ির লোকের শরীর সম্পর্কে সচেতন থেকো, ঠিক আছে? এবং আবারও বলছি, আমরা শিক্ষকরা তোমাদের পাশে সবসময় বন্ধুর মতো পাশে আছি। পড়াশুনো বিষয়ে কোনো রকম সমস্যা হলে যে কোনো সময় আমাদেরকে বলবে। আমরা সবসময় একটা ফোনের ওপারে, কোনো চাপ নেওয়ার কিচ্ছু নেই। আমরা একসঙ্গে পড়াশুনো করে ঠিক এগিয়ে যেতে পারবো। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ঠিকই, কিন্তু সেটাকে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। মানুষ একসঙ্গে থাকলে যে কোনো বিপদে মানুষ এগিয়ে যেতে পারে, ঠিক আছে? আমরা বন্ধুর মতো একসঙ্গে পড়াশোনাটা মজা করতে করতে করবো। খালি বই খাতা পড়ে পড়াশুনো হয় না। পড়াশুনো করতে গেলে গান শুনতে হয়, সিনেমা দেখতে হয়, ঠিক আছে? এই তো পোস্ট কলোনিয়ালিজম পড়লে আমি তোমাদের সিনেমা দেখতে বলবো। আর ওই যে রাশিয়ার যে গল্পটা বলছিলাম, সেই গল্পটা যদি তোমরা বইয়ে না পড়ে সিনেমার মধ্যে দেখতে চাও তাহলে মিস্টার জোন্স বলে একটা সিনেমা আছে, সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? যাই হোক, আপাতত এই অবধি থাক। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, নিজেদের খেয়াল রাখবে। তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো, এটা মাথায় রাখবে। আপনিও ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে? সাবধানে থেকো। আজকের মতো এখানেই থাক। টাটা। চলো।